बस एक हाँ के इंतजार में रात मेरी गुजर जाएगी। अब तो बस उलझन है साथ मेरे, नींद कहाँ आएगी। सुबह की किरण न जाने कौन सा संदेश लाएगी, रिमझिम सी गुनगुनाएगी या प्यार। বিকেলবেলা বন্ধুদের সাথে বসে আছি, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছি। আমাদের বেকারদের একটাই কাজ, সারাদিন আড্ডা দেওয়া। আলোচনার ভিতরে কোনো ভালো কিছু পড়ে না, যা আছে হুদাই কারে কেমনে বাস দেওয়া যায় এসব আর কি। আড্ডার মাঝে হঠাৎ সাগর আসলো, এসে কেঁদে কেঁদে বলল, ভাই আমারে বাঁচা। হালা তুই তো জীবিতই আসোস, তো যদি মরে যাইতি বাঁচানোর চেষ্টা করতাম, তাও বেশি না একটু। তুই মরলেই ভালো, তো 40-এ খেতে পারতাম। তখন আরেক বন্ধু বলে উঠলো, আরে নিলয়, তুই পাগল হয়ে গেছিস নাকি? কেন পাগল হব কেন? সাগরের আব্বা যে কিপটাও মরে গেল 40-এ খাওয়াবে না। দোস্ত কথাটা ঠিকই বলছিস। তখন সাগর কান্না করতে করতে বলল, দোস্ত এ সময় ফাজলামি করিস না, না হলে আমি সত্যি মরে যাব। এই দেখ বিষ নিয়ে আসছি। বোতলটা হাতে নিলাম, শুকে চেক করে নিলাম। আসলেই তো এটা বিষ, কিন্তু ওর কি এমন হয়েছে যে বিষ খেতে চাচ্ছে? আমি তখন বললাম, কিরে তোর হঠাৎ কি হলো? সকালেও হাসি খুশি ছিলি, এখন বিষ খেতে চাচ্ছিস? দোস্ত আমার সব শেষ। দোস্ত কি হয়েছে খুলে বল। আজকে নদীর গায়ে হলুদ, কালকে বিয়ে হয়ে যাবে, আমি ওকে ছাড়া বাঁচবো না। দোস্ত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা মেয়েটাকে তুলে নিয়ে আসবো। সত্যি দোস্ত, প্লিজ এনে দে ওকে, আমি তোকে হাত জোর করে বলছি। এনে দেবো একটা শর্তেই। কি শর্ত? আমাদের সবাইকে খাওয়াতে হবে। ওকে দোস্ত। তারপর বন্ধুদের সব প্ল্যানিং বুঝিয়ে দিলাম। শালারা বুঝছে, বাট আল্লাহই জানে হালারা কি ভেজাল পাকিয়ে দেয়। সবাই দোয়া করেন যাতে সাগরের হবু বউকে তুলে নিয়ে আসতে পারি। রাতের বেলায় সবাই মিলে যাচ্ছি, আজকে বউ কিডন্যাপ করব। ভাবতেই কেমন একটা কিডন্যাপার ভাব চলে আসলাম ওদের বাড়িতে। বাহ, কত জাঁকজমকভাবে বিয়ে দিচ্ছে। আজকে যেহেতু গায়ে হলো, তাহলে অবশ্যই খাওয়ার আয়োজন করা হয়েছে। তাই এখান থেকে বিরিয়ানি খেয়ে যেতে পারলে ভালো হতো। সবাইকে বললাম, দোস্ত আমি একটা প্ল্যান অ্যাড করছি। কি প্ল্যান? দোস্ত দেখ, এখনো কিছু খাই নাই, অনেক ক্ষুধা লাগছে। আগে বিরিয়ানি খাই, পরে সব চিন্তা ভাবনা। দোস্ত ঠিকই বলছিস, চল আগে খেয়ে নেই। তারপর ইচ্ছা মতো বিরিয়ানি খেলাম। আমারই একমাত্র কিডন্যাপার, যে কিনা বউ চুরি করতে এসে তাদের বাড়ি বিরিয়ানি খেয়ে যাচ্ছি। তারপর সবাই সবার জায়গা মতো সেট হয়ে গেল। সাগর বাইরে গাড়ি নিয়ে আসছে। আমি প্রথমে জেনারেটরের লাইনটা নষ্ট করে দিলাম, পরে মেইন সুইচ অফ করে দিলাম। আর ওই সুযোগে ওরা মেয়ে নিয়ে আসছে, আর এসে আমাকে মেসেজ দিল। আমি সোজা গাড়িতে উঠে বসলাম। তারপর একটা হোটেলের সামনে নিয়ে গেলাম। গাড়ি থেকে নামতে গিয়ে আমি টাসকি খেয়ে গেলাম, কারণ এখানে মেয়ে দুইটা। তখন আমি বললাম, ভূত ভূত। আরে হালা, বোধ কই থেকে আসবো? এই দেখ এখানে দুইটা বউ। তবে আমরা তো দুইজনকে তুলে নিয়ে আসছি। কি বলে যেগুলো, দুইজন কেন? আসলে দোস্ত, দুইটা মেয়ে সেম সাজে বসে আছিল, পরে কোনটা বউ চিনতে পারিনি, পরে দুইটার মুখে স্প্রে মারছি, পরে দুইটাকে নিয়ে আসছি। সাব্বাস, এই না হলে তোরা আমার বন্ধু। হুম বাট দুইটা মেয়ের মধ্যে একটা মেয়েকে খুব চেনা চেনা লাগছে। কোথায় জানি দেখছি। দূর, এই ছোট শহরে কত মানুষদের দেখি, ওরেও কোথায় না দেখছি। এসব ভেবে লাভ নেই, যা করতে আসছি তাই করি। মেয়ে দুইটাকে নিয়ে রুমে আসলাম। সাগরও আসলো, কাজীও রেডি। তখন আমি বললাম, সাগর তোর বউ কোনটা? আরে দোস্ত চিনতে পারছিস না? তুই ওদের মুখে পানি মার। ওকে। আমি প্রথমে একটার উপর পানি মারলাম, আর সেটা হলো নদী। নদীর সাগরকে দেখে অনেক খুশি। তারপর তাদের বিয়ে দেওয়া হলো। বিয়ের শেষে বললাম, আরে এখন এই মেয়েকে কি করব? কোন মেয়ে? এই যে ওই মেয়ে। আরে এটা তো নীলা আপু, ওনাকে নিয়ে আসছেন কেন? নীলা নামটা বড্ড চেনা। এইটা ওই নীলা না তো? আরে কথা বলছেন না কেন? আর তোমরা দুজন যেভাবে সাজছিলা চিনতে পারিনি, তাই তুলে নিয়ে আসছি। আল্লাহ, এখন কি হবে? আমার জীবন তো শেষ। কেন? উনি যদি আব্বুকে বলে দেয়? বলবে না, আমি সেই ব্যবস্থা করতেছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমি ওই মেয়েকে নিয়ে বাইরে চলে আসলাম। পরে পানি ছিটিয়ে দিতেই আমি অবাক, এটা তো আমার এক্স গার্লফ্রেন্ড। তখন ওর জ্ঞান ফিরলো, ও আমাকে দেখে অবাক। নীলা বলল, তুই এখানে? আরে তুই এখানে? আমি এখানে এলাম কিভাবে? আমার বোন কোথায়? তোর বোনের বিয়ে দিয়ে দিছি, এখন ও বাসর ঘরে লুডো খেলতেছে। কি বলিস? আমি মামাকে সব বলে দিব? তো যা গিয়ে বলে দে, তোরে কি ধরে রাখছি? আমার এসব কথা কাটাকাটি দেখে বন্ধুরা আগেই কেটে পড়লো। যাওয়ার সময় বলে গেল, চালিয়ে যা ভাই, হয়ে যাবে।
তখন নীলা বলল, আমি এখন কি করব? কোথায় যাব? কেন, তোর মামার বাসায় যাবি? আমি চিনি না, আমাকে একটু দিয়ে আয়। আমারে তো পাগলা কুত্তা কামড়াইছে, তোরে নিয়ে যাব, আর তোর মামা আমাকে ধোলাই দিবে। দিয়ে আসবি না তো? তাহলে আমাকে তুলে এনেছিলি কেন? আমার কলার ধরে বলল। নীলা আমার কলার ধরে আছে। তখন একটা পুলিশের গাড়ি আসলো, আর যা হলো, পুলিশ আমাদের কাছে এসে আমাকে বলল, কিরে, কাজ করে এখন টাকা দিতে পারতেছিস না? কিসের কাজ? আমি কিছু বুঝতেছি না। থানায় চল, সব বুঝতে পারবি আকাম করার কি পরিণতি। আরে স্যার, আমি আবার কি করলাম? কি কথা বলতেছেন? এই যে মেয়েদের সাথে করে এখন টাকা দিতে পারছিস না, এখন কলার ধরে আছে। আরে স্যার, তেমন কিছু না, আপনি যা ভাবতেছেন তা সম্পূর্ণ ভুল। ভুল কি না সঠিক থানায় গেলে বুঝতে পারবি। থানায় যাব না। লাঠি দিয়ে বাড়ি দিল, যাবি না? যাবো স্যার, যাবো। গাড়িতে উঠে বসলাম। এই নীলার জন্য এই অবস্থা। উনি শুধু আমার সাথেই পারে, পুলিশের সাথে কথা বলতে পারে না। একবারে ভয়ে চুপসে আছে। নীলা যদি পুলিশকে দুই একটা কথাও বলতো, তাহলে হয়তো ও থানায় নিয়ে যেত না। শালার জীবনটা তেজপাতা হয়ে যাবে। নীলা এখনও চোখ বন্ধ করে আছে। থানায় নিয়ে আসা হলো। ভেতরে বসে আছি। দূর, মশা যেভাবে কামড় দিতেছে, আমার শরীর থেকে রক্ত শূন্য করে দেবে। আর নীলা ওর দিকে মোবাইল চালাচ্ছে, বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছে হয়তো। আল্লাহ, এই মশার কামড় থেকে বাঁচাও। আমি নীলার কাছে গেলাম। তোর জন্য আজকে এই অবস্থা হয়েছে। আমার জন্য কেন হবে? মুখ সামলে কথা বল। তোরে কেমনে বলা উচিত? তোর জন্য মশা কামড় খেতে হচ্ছে, জেল খাটতে হচ্ছে। ভালো হয়েছে, তোর এরকমই হওয়া উচিত। আমি এখান থেকে কিভাবে বের হব সেই আইডিয়া বের করছি, ডিস্টার্ব করিস না। তোকে ডিস্টার্ব করতে ঠেকা পড়ে নাই। আমি এক কোণে বসে আছি। মশার জ্বালানো অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে। না, কিছু একটা করতে হবে, না হলে রক্ত শূন্যতায় ভুগতে হবে। এই হালা পুলিশকে ডাক দিই, দেখি সারা কিছু করতে পারে কিনা। পুলিশকে ডাক দিলাম। ও ভাই, এদিকে আসেন। কি হয়েছে? ভাইয়া, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, বাট এই পুলিশের চাকরি নিলেন কেন? ভাই, সবে কপাল, কপাল খারাপ হলে যা হয়। ভাই, বুঝছি আপনার দুঃখটা, বাট একটা হেল্প করবেন বড় ভাই? কি হেল্প? ভাই দেখেন এখানে কত মশা, যদি একটা কয়েল এনে দিতেন। আচ্ছা ভাই, দাঁড়ান, আমি আসতেছি। পুলিশটা মনে হয় ভালো, সহজেই রাজি হয়ে গেল। বসে আছি, একটু পরে একটা কয়েল নিয়ে আসলো। তখন আমি বললাম, ধন্যবাদ ভাইয়া, অনেক বড় একটা হেল্প করেছেন। ধন্যবাদ দেওয়া লাগবে না, এটা আমার কর্তব্য ছিল। ভাই। আমি বসে আছি, আর বসে বসে সারা রাত ঝগড়া করছি। সকাল হতেই অফিসারটা আসলো। কিরে, রাতটা কেমন কাটলো? আপনি যে হালে রাখছেন ওই হালেই কাটছে। বেশি বকিস না, ঠান্ডা দিয়ে ডান্ডা করে দেব। শোন, তোদের বাবা মাকে খবর দে, তোদের ছুটিয়ে নিয়ে যেতে বল। স্যার দেখেন, আমি সত্যি কিছু করিনি, আর আব্বু আম্মু এসব বিষয় জানলে কষ্ট পাবে। প্লিজ স্যার, একটু সুযোগ দিন, ছেড়ে দেন। স্যার, আমি সত্যিই কিছু করিনি, ছেড়ে দেন আমায়। মামা জানলে আমাদের মেরেই ফেলবে। তোর মামার নাম কি? সাইদ চৌধুরী। তুই স্যারের ভাগ্নি হয়ে এরকম কাজ করে বেড়াস? তবে তোদের কাছে দুইটা শাস্তি আছে। এক, তোরা দুজনকে বিয়ে করবি, না হলে পরিবারে খবর দিবি। স্যার, আমরা একটু ভেবে নেই। তারপর দুইজনে অনেক ভেবে চিন্তে দেখলাম বিয়ে করে নেওয়াটাই ভালো। কারণ মিম তার পরিবারে জানাতে পারবে না, আমিও আমার পরিবারে এসব জানাতে পারবো না। জানালেই কেলেঙ্কারি হয়ে যাবে। আর বিয়ে করে নিলে কয়েকদিন পরে ডিভোর্স দিয়ে দেবো, এটাই ভালো হবে। নীলাও রাজি এই সিদ্ধান্তে। কতক্ষণ পর পুলিশ আসলো। কিরে, কি সিদ্ধান্ত নিলি? স্যার, আমরা বিয়েই করব। ওকে। তারপর বিয়ে দেওয়া হলো। বিয়ে পড়ানোর পর আমাদের ছেড়ে দিল। আমি বাসা দিকে যাচ্ছি, নীলাও আমার পেছন পেছন আসলো। ভাবতে লাগলাম, বন্ধুর বিবাহ দিতে গিয়ে আমি বিয়ে করে ফেললাম। এখন বুঝলাম, কিডন্যাপার হলে নিখুঁত বুদ্ধি লাগে, না হলে আমার অবস্থা হয়ে যাবে। আমি বাসার সামনে গিয়ে বললাম, কি ব্যাপার, তুই আমার পেছন পেছন আসছিস কেন? তাহলে আমি কোথায় যাব? আমি তো এখানে কিছুই চিনি না। ও ভালো। আমি বাসার ভেতরে ঢুকলাম, দরজা খোলা আছে। আব্বু লাঠি নিয়ে বসে আছে। বুঝছি আজকে আমার কপাল খারাপ। আব্বুর কাছে গেলাম। আব্বু, লাঠি হাতে নিয়ে বসে আছো কেন? তোরে পিটাবো। কেন আব্বু? রাতে কোথায় ছিলি? মানে ড্যাডি, বন্ধুরে শাদি করাইছি। কি মহান এক কাজ করলি। এবার বাড়িতে বিচার আসলে খবর আছে। তখনই নীলা রুমে ঢুকে পড়লো। আব্বু নীলার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, কে তুমি?
আসলে আপু, আমি ওর বউ, আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। তখন আব্বু আমাকে বলল, কি রে হারামি, তুই না তোর বন্ধুর বিয়ে দিতে গেছিলি, এখন এই মেয়ে কি? ইয়ে মানে আব্বু আব্বু লাঠি দিয়ে বাড়ি দিয়ে বলল, হারামি চুপ থাক। এই এই, কই তোমরা আসো, দেখো তোমার গুণধর ছেলে কি করেছে। আম্মু আর ছোট বোন নিচে আসলো আর এসে যা করলো তা হলো আব্বুকে এসে জিজ্ঞেস করলো, আরে এটা কে? বউ। কার বউ? তুমি কি আবার বিয়ে করলে না তো? এই নিলয়, ঝাড়ুটা নিয়ে আয়। আরে তুমি ভুল বুঝতেছো, ওটা আমার বউ না, তোমার গুণধর ছেলের বউ, যিনি আজকে রাতে এই মেয়েকে নিয়ে পালিয়ে আসছে। ও মা, তাই নাকি? কত সুন্দর বউ, আমার ছেলেটার পছন্দ আছে। কিরে নিলয়, তুই তো আমার সাথে সব শেয়ার করিস, এটা শেয়ার করলি না কেন? আসলে ইয়ে মানে আম্মু হয়েছে কি, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। বিয়ে ঠিক করে নিয়েছিস, এখন লজ্জা পেয়ে আর কি হবে? নীলাও লজ্জায় মাটিতে কে চেয়ে আছে আর আমার ছোট বোন পিক তোলাতে ব্যস্ত। তখন আম্মু বলল, এই যা, তুই বরণডালা নিয়ে আয়। তোমার জন্য ঠিকমতো পিকও তুলতে পারবো না। আচ্ছা, যাচ্ছি। ছোট বোন যাচ্ছে বরণডালা নিয়ে আসতে। আম্মু নীলাকে দেখে অনেক খুশি। একদিকে আমি লজ্জা পাচ্ছি, আরেকদিকে রাগ উঠতেছে। একবার রুমে যাই, বোঝাবো আজকে। আমাকে এই অবস্থায় ফেলে এমন ভাব ধরে আছেন, মনে হয় তিনি কোনো কিছুই জানেন না। তখন আব্বু বলে উঠলো, আরে তুমি ওদের মেনে নিলা? মানবো না তো কি করব? কত সুন্দর কিউট একটা মেয়ে। বাহ বাহ, ভালোই, মিলেমিশে থাকতে পারলেই তো হলো। ওকে ওকে আমি মেনে নিলাম। তামা, তোমার নাম কি? রাইসা ইসলাম নীলা। অনেক সুন্দর নাম। তোমার বাসা কোথায়? ঢাকা। তোমার এই ফাজিল ছেলের সাথে পরিচয় কেমনে? তুমি চুপ করো, সেসব পরে শুনবো, ওকে রেস্ট নিতে দাও। তারপর বরণ ডালা দিয়ে বরণ করে নিল। আমি আমার রুমে আসলাম, নীলাও আসলো। তখন আমি নীলাকে বললাম, কিরে তুই আমার বউ, সেটা পরিচয় দিতে গেলি কেন? তো কি করব, আমাকে বিয়ে করেছিস, এখন এই পরিচয়ই দিব। শোন, তোর সাথে সংসার করার কোনো ইচ্ছাই নাই, তোকে ডিভোর্স দিয়ে দেবো। আমারও ঠেকা পড়ে নাই। তুই তোর পরিবারে কল দে, দিয়ে কি বলবো? তোর যা ইচ্ছা বল, ওকে? নীলা তার পরিবারে কল দিল আর বলল, হ্যালো আপু, আমি বিয়ে করে ফেলেছি। তুই বিয়ে করে ফেলেছিস? আজকে থেকে তুই আমার মেয়ে না, আজকে থেকে মনে করব আমাদের মেয়ে মারা গেছে। হ্যালো হ্যালো। তখন আমি বললাম, তুই এটা বলতে গেলি কেন? সব দিক দিয়ে প্যাঁচ লাগাইতেছিস। তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আল্লাহ, এই ছ্যাঁচড়াকে কেন আমার কপালে দিলা? এই নিলয়, মুখ সামলে কথা বল। তুই ছ্যাঁচড়া, আর তোর মতো ছ্যাঁচড়া দুইটা নাই। যা যা, প্লিজ বোন, আর কথা বলিস না। তোর কথা শুনলে আমার গা জ্বলে। আমি তোর বোন, ঠিক আছে ভাইয়া? বোন, আমাকে ঘুমাতে দে। ওকে, ঘুমা। আমি কতক্ষণ ঘুমিয়ে নিলাম। 3 ঘন্টা পরে উঠলাম, ফ্রেশ হয়ে খাবার খেলাম। নীলা বেড়ে দিয়েছে। যদিও অনেক রাগ উঠছিল, আব্বু আম্মুর সামনে কিছু বলতে পারিনি। খাওয়া শেষ করে বাইরে গেলাম। সবাই কেমন অদ্ভুত করে তাকাইতেছে। সবার নিজেকে ভিন গ্রহের প্রাণী মনে হইতেছে, বাট কেউ কিছু বলতে পারতেছে না। যদি আবার উল্টাপাল্টা কিছু বলি। তখন ক্লোজ এক ছোট ভাই আসলো, এসে বলল, ভাই আপনি এই কামটা কেমনে করলেন? কি করলাম? ভাই কোনো মতে মানতে পারতেছি না। দেখ, রাগ তুলিস না, কানের নিচে খাওয়ার আগে বল। ভাই আপনি বিয়ে করছেন, আমাদের বলেন নাই কেন? তোরে কে বলছে? আপনার ছোট্ট বোন ফেসবুকে আপলোড দিছে, সারা এলাকার সবাই জানে আপনি বিয়ে করছেন। ভাই ট্রিট কবে দিবেন? মেজাজ গরম হয়েছিল, তাই ওর গালে একটা দিছি। তবুও হালাই কয়, ভাই এই ব্যথা শরীরে রাখছে, মনের ব্যথা কেমনে দূর হবে? মনে অনেক ব্যথা। দাঁড়া, তোর ব্যথা দূর করতেছি। আমি একটা বাস নিলাম। শালা, দাঁড়া তোর ব্যথা দূর করি। ওই হালায় দৌড় দিল। আমার মাথা পুরাই গরম। বাস নিয়ে শাওরের কাছে গেলাম। ও আমাকে দেখে বলল, আরে দোস্ত, বাস নিয়ে এসেছিস কেন? তোকে আদর করার জন্য। কি বলিস? তোর বাবি সে আদর দিচ্ছে, আর লাগবে না? লাগবে। ওর পাশায় দিলাম 2টা বাড়ি। দোস্ত, আমার বউয়ের কসম, তুই আমাকে মারিস না। আমি আরেকটা বাড়ি দিলাম। দোস্ত, তোর কি হয়েছে সেটা বল। তারপর সাথে যারা ছিল আমাকে নীলার ব্যাপারে জিজ্ঞেস করলো। ওরা ওনাকে এফবিতে পোস্ট দেখছে, বাট বিশ্বাস করে নাই।
পরে আমি সব ঘটনা খুলে বললাম। শালারা হাসতে হাসতে শেষ। তারা বলতেছে যদি তাদের কপালে এমন হতো, তারা অনেক আফসোস করতেছে। বাট আমি জানি নীলা কেমন গিরগিটি। কিছুক্ষণ কথা বলে শাওরকে জিজ্ঞেস করলাম, কিরে তোর বাবা মেনে নিছে? হুম। কেমনে পসিবল হলো? আরে বলছি শুনো, দেখো আব্বু বিয়ে করছি। উনি তেড়ে আসলেন। আমি বললাম, আব্বু তোমার লাভ হয়েছে? বিয়ে করছিস তুই? লাভ হয়েছে আমার? বোকা পাইছস আমাকে? আরে বিয়ে করছি, তোমার একটা পয়সাও খরচ হয় নাই। তুমি দেখো কতগুলো টাকা বেঁচে গেল। তাই তো। এই না হলে আমার ছেলে একটা কাজ ভালো করতে পেরেছিস। পরে আর কি টাকার প্রতি ভেবে মেনে নিছে। ও ভালো। শালা তোর বাপ এক পিস ওই। হুম। চল। কোথায়? আজকে আমাদের খাওয়ানোর কথা ছিল। রাতে খাওয়াবো। আচ্ছা ওকে। সারাদিন ঘুরে ফিরে কাটালাম, বাসায় গেলাম না। রাতে পার্টি শেষ করে বাসায় ফেলাম। আম্মু বকা দিল আর আমার ঘরে বাসর সাজানো হলো। আর বাসর ঘরে যা হলো, আমি বাসর করে গেলাম। নীলা কার সাথে যেন কথা বলতেছে, হয়তো ওর বিএফ। আমি যে রুমে ঢুকলাম খেয়াল করলো। আমি দরজা লাগিয়ে বিছানার দিকে এগিয়ে যাচ্ছি, তখন নীলা ফোনটা রেখে আমাকে বলল, এই তুই এদিকে আসতেছিস কেন? আমি শয়তানি হাসি দিয়ে বললাম, তোর সাথে আজকে সাপ লুডো খেলবো। খবরদার, তুই আমাকে স্পর্শ করবি না, না হলে ভালো হবে না। কি ভালো হবে না? এগিয়ে যেতে যেতে বললাম, তোকে আমি মেরে ফেলবো, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। স্বাভাবিক, 12 ভাতারে এমনই হয়। বাট আমার প্রাপ্য আমি নিয়ে যাই। কি নিবি? দাঁড়া দেখাচ্ছি। তখন নীলা বলল, এটা কি হলো? কেন? আমি বালিশ কাঁথা নিলাম। ও, আমি তো ভাবছিলাম। পুরোটা শেষ হওয়ার আগে বললাম, শোন, তোর মতো মেয়েকে স্পর্শ করলেও আমার ঘৃণা লাগে। তোর মতো মেয়েকে স্পর্শ করলে ভালোবাসাকে অপমান করা হবে। শোন, যেভাবে আছিস সেভাবে থাকবি, কোনো বিষয়ে নাক গলাতে আসবি না। আর কয়টা দিনে আসছিস এই বাড়িতে, পরে আমি ডিভোর্স দিয়ে দেবো। নীলা আমার কথাগুলো শুনে অবাক চোখে তাকিয়ে আছে। ও নিজেও ভাবতে পারতেছে না আমি এমন কথা বলবো। ও ভাবছিল হয়তো কিছুদিন ঝগড়া করে আমার মনে মায়া সৃষ্টি করবে, কিন্তু আমি যে এমন কথা বলবো ভাবতেও পারেনি। এভাবে তাকিয়ে লাভ নেই, আমি আর তোকে ভালোবাসি না। তোকে ভালোবাসার চেয়ে 12 ভাতারিকে ভালোবাসাই ভালো। তুমি এভাবে কথা বলতেছো কেন? আমি তোর সাথে কেমনে কথা বলবো? ভুলে যেও না আমি তোমার বউ। আমি তোকে বউ হিসেবে মানি না। কেন মানবা না? কারণ তুই ছলনাময়ী, বিশ্বাসঘাতক। যা ঘুমিয়ে পড়। তুমিও ঘুমাও। নীলা শুয়ে শুয়ে ভাবতেছে, আমি কি ওকে এত কাছে পেয়েও আবার হারিয়ে ফেলবো? আমি তো ওকে এখনো ভালোবাসি। এগুলো সব তো নাটক ছিল। আমি যেভাবে চাইছি তার বিপরীত হয়ে যাচ্ছে। এত কষ্ট করে প্ল্যান করে বিয়ে করলাম, এখন ওকে হারাতে পারবো না। যেভাবেই হোক আগের মতো ভালোবাসার সৃষ্টি করে নিতে হবে। এখন থেকে আর খারাপ ব্যবহার করব না। আমি আর ওকে হারাতে পারবো না। রাগের কারণেই তো তুই তাকারি করে কথা বলতাম, এখন থেকে আর এগুলো বলবো না। ওই দিন যদি ছেড়ে চলে না আসতাম তাহলে কি আর এভাবে কথা বলতাম? যাই হোক, ওর ভালোবাসা পেতেই হবে। এদিকে আমি ভাবতেছি, নীলার মুখে এত মধু আসলো কিভাবে? আগে তুই তোকারি করে কথা বলতো, এখন তুমি করে কথা বলে। কাহিনী কি? আবার কোনো নাটক করতেছে? কে জানে। আমি আর ওর মাঝে হারাতে পারবো না। যেভাবেই হোক ওর থেকে দূরে থাকতে হবে। আর আপনারা ভাবতেছেন নীলা আমার এক্স হয় কিভাবে? ওরে কেন আমি সহ্য করতে পারি না? কেনই বা ডিভোর্স দিয়ে দিতে চাই? আসুন তাহলে ফ্ল্যাশব্যাকে যাই। ফ্ল্যাশব্যাক। আজকে ভার্সিটির প্রথম দিন। আমিও ভার্সিটি গেলাম। ভার্সিটিতে ঢুকতেছি আর হাজার হাজার ক্রাশ খাচ্ছি, কারণ ক্রাশই একমাত্র খাদ্য যেটা ফ্রিতে বেশি বেশি খাওয়া যায়। আমি মেয়ে দেখতেছি আর ভাবতেছি, আহা কি সুন্দরী মেয়ে। উফস, একটা প্রেম না করলেই না। বাট এখন তো পটানো যাবে না, আমি তো নতুন, এখন তো চাইলেও সম্ভব না। তখনই একটা মেয়ে ডাক দিল, এই ব্ল্যাক শার্ট। আমার ঘোর কাটলো। বাট কে যেন বললো ব্ল্যাক শার্ট। এদিক ওদিক তাকাতেই দেখি একটা মেয়ে। বাবা কত সুন্দর! ওরে দেখতে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম। ও, এখন আর বিয়ে না থাকলেই হলো, তাহলে আমার লাইন ক্লিয়ার। তখন আবার ডাকলো, এই ব্ল্যাক শার্ট। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা ব্ল্যাক শার্ট পরা, কিন্তু আমি বাদে কেউ নেই। আবার ওই মেয়ে বলল,
কি রে, তুই এইদিক ওইদিক তাকাতেছিস কেন? জি, আমাকে বলছেন? তোকেই বলছি, আর কেউ তো নেই। সেটাই তো, বাট কি বলবেন? আমার খুশি দেখে কে? যাকে দেখে প্রেম পড়লাম সে নিজে এসে কথা বলতেছে। আহা, কি শান্তি। নতুন নাকি? কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। আপনি? আমি তোর সিনিয়র, সো আবু বলে ডাকবি। আর তোর সাথে যে কথা বলছি, এত খুশি হওয়ার কিছু নাই। তোর চেন খোলা। বিশ্বাস করেন ভাই, এই কথা শুনে হাসি যে কোথায় হারিয়ে গেল। এখন মান ইজ্জত বাঁচানোই কষ্ট হয়ে যাচ্ছে। আমি তখন প্যান্টের চেনের দিকে তাকালাম, তখন ওই মেয়েটা বলল, আরে প্যান্টের চেন না, তোর ব্যাগের চেন খোলা। উফ, প্রাণটা ফিরে পেলাম। প্যান্টের চেন খোলা হলে মান ইজ্জত যাইতে। তখন আমি বললাম, ব্যাগের চেন খোলা বললেই পারতেন, এভাবে বলার কি ছিল? শর্টকাটে বলে দিলাম। ও, ভালো করছেন। তা আপু, একটা কথা বলবো? বলি কি, আপনি অনেক কিউট, একেবারে সন্দেশের মতো, বাট কথা এত বেসুরা কেন? তোকে বলতে হবে? আপনার আম্মু মনে হয় আপনাকে মধু দেয় নাই মুখে। তোকে বলছে? তোকে তো ভালো ভেবেছিলাম, তুই দেখি খাটাস, বেয়াদব পোলা। উচিত কথা বললে এমনই লাগে। তখন ওর বান্ধবীরা এসে বলল, এই নীল চল, কার সাথে কথা বলছিস? আরে এই ছেলেটাকে তো ভালো ভাবছিলাম, কিন্তু বেয়াদব একটা। তুই এইসব ফালতু ছেলেদের সাথে কথা বলছিস কেন? ঠিকই, বলাটাই ভুল হয়েছে। চল চল। নীলা চলে গেল। আহা, কি ভালো যে লাগতেছে। ফ্রিতে নামটাও জেনে নিলাম, কি ভাগ্য আমার। বাট যেভাবেই হোক পটাতে হবে, প্রেম করতেই হবে। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই তাকিয়ে আছে, নিজেকে এলিয়েন লাগতেছে। কিউট বলেই তাকাইতেছে হয়তো। তারপর ক্লাস গেলাম, কয়েকটা বন্ধু হয়ে গেল, তাদের সাথে আড্ডা দিলাম। তাদের কাছ থেকে নীলার সম্পর্কে জেনে নিলাম। ওর বাবা অনেক বড় লোক, আরো সবকিছু। তারপর দীর্ঘ 3টা মাস লাড্ডুর মতো পেছনে ঘুরছি। পেছনে ঘুরতে ঘুরতে জুতায় ক্ষয় হয়ে গেছে। নীলার দিক থেকে কিছু পজিটিভ সিগন্যাল আসছিল না, তাই ভাবলাম প্রপোজ করে দেই। আজকে যাচ্ছি প্রপোজ করতে। নীলার সামনেও গেলাম। এই শোনো নীলা। কি? আমি তোর কি হই? তুমি আমার কি হও? দাঁড়াও একটু ভেবে নেই। তোর ভাবা লাগবে না, আমি তোর বড়, সো আপু ডাকবি। সেটা কোনোদিনও পসিবল না। কেন? কারণ তোমাকে দেখতে আমার বউ লাগে। শালা, কি বলি তুই? আমি যাই বলি না কেন তা কোনো ম্যাটার না, এখন যা বলতে আসছি তা শোনো। কি বলবি বল, বলে আমাকে উদ্ধার কর। এত কথা কেন বলিস বলতো? এত কথা কেমনে যে বলিস? আমি একটা প্লাস্টিকের পাইপ এগিয়ে দিলাম, যার মাথায় গোলাপ ফুল ছিল। শোনো বালিকা, তোমাকে আমার আম্মুর ছেলের বউয়ের মতো লাগে। আমি আমার জন্য না, তোমাকে চাই না, আমার মা বাবার পুত্রবধূ হিসেবে চাই। তুমি জানো আমি আবার অনেক অলস, তোমার পেছনে লাইন মারা ছাড়া কোনো কাজ নেই। সো পড়ালেখা যেহেতু করি না, কেউ আমাকে চাকরি দেবে না। তুমি তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আর কেউ নেই। সো তোমার বাবার অনেক টাকা, সেগুলো আমরা বসে বসে খাবো। সো শেষে একটা কথা, আমি তোমাকে পাবজির মতো ভালোবাসি। কি বললি? তুই আমাকে কিসের মতো ভালোবাসিস? আর এতক্ষণ কি জানি বললি? আমি তোমাকে পাবজির মতো ভালোবাসি। দাঁড়া তুই। বলেই লাঠি নিয়ে তেড়ে আসলো। আমি সেখান থেকে নিজেকে রক্ষা করার জন্য দিলাম ভোদৌড়। নীলা তো আমার পিছে দৌড়াচ্ছে। আমি তখন দৌড়াই আর বলি, আমার ভালোবাসা তো বুঝলো না। এই যুগে এরকম ভাবে কেউ ভালোবাসতো না। একটা ছেলে জিএফ ছেড়ে দিতে তবুও পাবজি ছাড়বে না, আর তুমি কি আমার ভালোবাসার দাম দিলা না? তখন নীলাও দৌড়াতে দৌড়াতে বলল, আই শালা, তোরে আমি ভালোবাসা শিখাই। একটা বার তুই দাঁড়া, তোরে একটা বার পেয়ে নেই। পাবা পাবা, জামাই হিসেবেই পাবা, চিন্তা করো না সোনামণি। তারপর ওর কাছ থেকে দৌড়ে যাওয়ার জন্য আরো জোরে দৌড়াতে লাগলাম। হঠাৎ একটা গাছের সাথে জোরে উষ্টা খেলাম, আর উড়ে উড়ে কারেন্টের খাম্বা সাথে সাথে ধাক্কা খেলাম। পরে আর মনে নাই, হাসপাতালে শুয়ে আছি। 2 দিন পর আমার জ্ঞান ফিরল, দেখি পাশে একটা সুন্দরী নার্স। যা শালা, আমার তো মাথা ফেটে গেছে, সারা শরীরও কেমন। আমার কি হয়েছে? ও মনে পড়ছে, নীলা এর দৌড়ানি খেয়ে এই অবস্থা। আর যাই হোক, সুন্দরী নার্সটার সাথে একটু মজা করে নেই। তখন আমি নার্সটাকে বললাম, কেমন আছেন দুলাভাই? কি আপনার কি মাথা গেল নাকি? আমাকে দুলাভাই রাখেন কেন? আপনার জ্ঞান কখন ফিরল?
আমি কে আন্টি? দাঁড়ান, আমি ডাক্তার ডেকে দিচ্ছি। বাঁশ দিয়ে একটা বাড়ি দিলে সব মনে পড়ে যাবে। আরে না না, আপনাকে দেখেই আমার সব মনে পড়ে গেছে। আপনি এত সুন্দর, আমার আপনাকে দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পারতেছি। যাক, কি যে বলেন না। তা আমি এখানে আসলাম কিভাবে? কয়েকটা মানুষ আপনাকেই দিয়ে গেছে। ও, কারা বলতে পারেন? না, কেউ পরিচয় দেয়নি। আচ্ছা, ওকে। তারপরে আরও 2 দিন লাগলো সুস্থ হতে। নীলাকে দেখার জন্য মনটা উতাল পাতাল করতেছে। কালকে এই ভার্সিটি যাব আর নীলাকে দেখব। অসুস্থ শরীর নিয়ে ভার্সিটি গেলাম। আমার খুব হিসু পাইছে, তাই একটা নির্জন জায়গায় হিসু করতে লাগলাম। তখনই কে যেন পেছন থেকে জোরে ধরলো। আমি ভূত মনে করে দিলাম চিৎকার, আম্মু ভূত ভূত! এই ভূত আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন দেওয়ালে হিসু করব না। নীলা কান্না করতেছে আর বলতেছে, আমি ভূত না, আমি তোর আম্মুর বৌমা। আরে এটা তো নীলা। তখন আমি বললাম, স্যারও হিসু করতে দাও। ছি ছি ছি, লজ্জা শরম নাই তোমার? সবার ক্ষেত্রে আছে, বাট তোমার ক্ষেত্রে নাই। তা কান্না করতেছো কেন? তুমি এতদিন ভার্সিটিতে আসো নাই কেন? তোমার জন্য আসি নাই। কি দৌড়ানি দিয়েছিলাম মনে আছে? তোমার দৌড়ানির ফলেই আমি উষ্টা খেয়ে পড়ছি, হাসপাতালে ভর্তি ছিলাম। তা তুমি এভাবে প্রপোজ করেছিলা কেন? এর জন্যই তো রাগ উঠছে। এখন আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ ভালোবেসে ফেললা, কাহিনী কি? আরে আগে যখন পিছু পিছু ঘুরতা তখন থেকেই ভালোবাসি। তাহলে এতদিন বলো নাই কেন? তুমি আমার পিছু পিছু ঘুরতা, আমার মজা লাগতো তাই। তা এখন যে ভালোবাসি বলে দিলা? আরে বইলো না, তুমি যখন ভার্সিটিতে আসো নাই তোমাকে অনেক মিস করছিলাম। তোমার জন্য কষ্ট হতো, রাতে কান্নাও করতাম। এই কয়দিনে বুঝলাম আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি বললে হবে না। কেন? আগে আমি তোমাকে প্রপোজ করছিলাম, এখন তুমি আমাকে প্রপোজ করো শোনা। ওকে, আমি তোমার আম্মুর বৌমা হতে চাই, তোমার বেবির আম্মু হতে চাই। প্রত্যেকটা রাতে তোমার বুকে মাথা রেখে ঘুমোতে চাই। আমার প্রত্যেকটা নিঃশ্বাসে তুমি, তুমি আমার বেঁচে থাকার অক্সিজেন। আমাকে বাঁচতে হলে তোমাকে প্রয়োজন। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি নিলয়, ভালোবাসি ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা শোনা, পাপ্পি দেই। এই লুইচামি শুরু হয়েছে। কেন গো, কি লুচ্চামি করলাম? শোনো, বিয়ের আগে এগুলো কোনো কিছুই হবে না, যা হবে বিয়ের পর। দাও না। বললাম তো দিব না। ওকে, লাগবে না। রাগ করার কিছু নেই। আচ্ছা, আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না। কি জিনিস? তুমি আমাকে পাইপ দিয়ে প্রপোজ করেছিলে কেন? আরে তুমি যদি আমাকে চড় দিতা গাল লাল হয়ে যেত, তাই চড় খাওয়া থেকে বাঁচার জন্য পাইপ দিয়ে চড়ছি। বাট বাঁচতে তো আর পারলাম না, উল্টা মাথা ফেটে গেছে। বুঝছি, মাথায় অনেক বুদ্ধি। চলো বাইরে যাই। ওকে চলো। ওই তোমার চেন খোলা। আজকে ব্যাগ নাই, সো চেন খোলা না। তোমার ব্যাগের না, আজকে তোমার প্যান্টের চেন খোলা। ও শিট ম্যান, ওকে লাগাইতেছি। আমাদের ভালোবাসার সূচনা এভাবেই হয়েছিল। আস্তে আস্তে একটা বছর চলে গেল, প্রেম ভালোভাবেই চলে গেল। আস্তে আস্তে নীলা কেমন জাতি হতে লাগলো। আমাকে আগের মতো সময় দিত না, অনেক বিরক্ত হয়ে কথা বলতো। আর যা হলো, ছেলেদের সাথে বেশি মেলামেশা করতো, আমাকে মিথ্যা বলতো। এভাবে তো আর সম্পর্ক টেকে না, অনেক বেশি মিথ্যা বলতো। সারাদিন ওয়েটিংয়ে থাকতো, জিজ্ঞাসা করলে বলতো ওর কাজিন ছিল, ওর মামা ছিল। আমি দেখা করতে চাইলে করতো না, বিভিন্ন কারণ দেখাতো। একদিন আমি দেখা করতে চাইলাম, আসলে নীলাকে দেখতে অনেক ইচ্ছা করছিল, তাই আমি নীলাকে কল দিলাম, বাট কল দিতেই থাকলাম। কতক্ষণ পর রিসিভ হলো। আমি নীলাকে বললাম, কার সাথে কথা বলতেছিল? আমার মামার ছেলের সাথে। তা এত কিসের কথা? তোমাকে বলতে হবে কিসের কথা? তাও ঠিক, আমাকে বলবাই কেন? কিসের জন্য কল দিছো? আজকে দেখা করতে পারবা? পারবো না, আব্বু বাসায়, অন্যদিন করব। আচ্ছা। ফোনটা রেখে দিলাম আর হাসতে লাগলাম। মানুষ এত সুন্দর মিথ্যা কেমনে বলে, কেমনে পারে ওরা? নীলার বাবাকে মাত্র অফিসে যেতে দেখলাম, আর নীলা বললো ওর বাবা বাসায়। বিকেলবেলায় বসে আছি, ভালো লাগে না কিছুই। নীলাকে কিভাবে আমার করে নেওয়া যায়? নীলাকে যতই বোঝাই উল্টা আমাকে কথা শোনায়, আমাকে নিম্ন শ্রেণীর মানুষের সাথে তুলনা করে। ওরে অনেক বেশি ভালোবাসি।
এভাবেই চলতে থাকলে সব আমারই কষ্ট বেশি হবে। ওর একটা বিহিত করতেই হবে। এই সম্পর্কে এটি টানলেই দুজনেরই ভালো হবে। বুঝালে তো বুঝবেই না, উল্টা বকাবকি করে। ওকে মুক্তি দিয়ে দেবো এসব ভাবছিলাম, তখন সাগরের ডাকে হুঁশ ফেলো। কে রে, এভাবে বসে কি ভাবিস? কিছু না, তুই এভাবে সেজে আছিস কেন? আরে বলিস না, একটা মেয়েকে অনেক ভালোবাসি। ও আজকে দেখা করতে চাইছে, বাট আমি একা যেতে লজ্জা পাচ্ছি। তুই আমার সাথে চল। আমি পারবো না ভাই প্লিজ এই হেল্পটা কর। অনেক জোরাজুরির ফলে রাজি হলাম যেতে। আমি রেডি হয়ে ওর সাথে গেলাম। রেস্টুরেন্টে ঢুকতেই আমার চোখ আকাশে উঠে গেল, কারণ দেখি নীলা তাদের ক্লাসের একটা ছেলের সাথে বসে আছে। ছেলেটা আর কেউ না, ভার্সিটির প্লে বয় নামে পরিচিত। ওর নাম সুমন। দেখে অনেকটা কষ্ট পেলাম। সাগরও দেখে ফেললো। তখন সাগর আমাকে বলতে লাগলো, কি রে, তোর গার্লফ্রেন্ড সুমনের সাথে কি করে? সুমনের সাথে কি করে আমি কি জানি। শোন, এই রেস্টুরেন্টে যাওয়া যাবে না, চল পাশেরটাই। বাট এটাতেই তো ভালো ছিল। আরেকদিন এটাতে আসিস, এখন ওটাতে যা। দুইজন বস, আমি এক্ষুনি আসতেছি। তুই কই যাবি? ভিতরে যাবো আর আসবো। ওকে, উল্টাপাল্টা কিছু করিস না। ওকে। ওরা পাশের রেস্টুরেন্টে গেল। আমি নীলা যেটাই ঢুকছে ওটাই গেলাম। গিয়ে দেখি ভালোই হাসাহাসি করতেছে। আমি মাস্ক পরে গেলাম, চিনতে পারলো না। আমি কয়েকটা পিক তুলে নিলাম আর আসার সময় বলে আসলাম, বেস্ট অফ লাক ব্রো। এটা বলেই চলে আসলাম। দুজন অবাক চোখে তাকিয়ে আছে। নীলা সুমনকে বলছে, ছেলেটাকে খুব চেনা চেনা লাগছে। আরে বাদ দাও তো, আমার কোনো ছোট ভাই হবে, দেখে উৎসাহ দিয়ে গেল। হুম, তাই হবে হয়তো। ওরা আবার আড্ডায় মন দিল। আমি ভাবতে লাগলাম, আমি এতটাই অপ্রিয় হয়ে গেছি, দেখাটা পর্যন্ত করতে চাইলে না। না, মুক্তি করে দেব, বাট একটা স্পেশাল ডেতে মুক্তি করে দেব। ওর মতো মিথ্যাবাদীকে জীবনে জড়ালে জীবন কয়লা হয়ে যাবে। দেখা যাবে বিয়ের পর পরে কি করবে। এর চেয়ে আমি দূরে চলে যাব, সেটাই ভালো। আমি সাগরের কাছে গেলাম। ও এই মেয়েটার সাথে কথা বলছে। তারপর আমার সাথে পরিচয় করে দিল। মেয়েটাকে ভালোই মনে হলো। যদি নীলার মতো 12 ভাতারই হয়, তাহলে সাগরের জীবন কয়েল। পরে সাগর আর আমি বাসায় চলে আসলাম। আমি আর সাগর একটা বাসা নিয়ে থাকি। সাগর আমার একমাত্র ভালো বন্ধু। সাগর বাসায় এসে অনেক খুশি, এটা বলতেছে ওটা বলতেছে। আমি হাসি মুখে ওকে, ভালো, চালিয়ে যা, এগুলোই উত্তর দিচ্ছি। তখন সাগর এর গোয়াবরে কল দিল। সাগর কথা বলতে চলে গেল। আমিও নীলাকে একটা কল দেই, যদিও এখন থেকে একটু একটু ঘৃণা জন্মাইতেছে। তাও একটু কথা বলে নেই। কল দিলাম, রিং হওয়ার পরে ধরলো। হ্যালো নীলা, কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো। তা কি করে? সামনে এক্সাম, পড়তে বসেছি। আজকে সারাদিন পড়ছি। ও, সারাদিন পড়ছো? বাইরে যাও নাই বুঝি? মানে কি বলো? আমার একটা ফ্রেন্ড তোমাকে রেস্টুরেন্টে দেখছে, তাই বললাম বাইরে গেছো কিনা। ও হ্যাঁ, গেছিলাম আমার কাজিনের সাথে। ও, তাহলে মিথ্যা কথা বলছো কেন? তুমি বকবা বলে। ও আচ্ছা এখন রাখি, পড়তে হবে। আচ্ছা পড়ো। কল শেষে একটা সিগারেট ধরলাম। ভালোবাসার মানুষটা পরিবর্তন হলে কেমন লাগে একমাত্র তারাই জানে, যাদের সাথে এমন হয়েছে। কি মনে করে আবার জানি কল দিলাম। হাজার হলেও ভালোবাসি তো। দেখলাম ওয়েটিংয়ে আছে। আর এভাবে দিন চলে যাচ্ছে। আগের চেয়ে আরো বেশি ঘৃণা করি। কয়েকদিন পর ওর জন্মদিনেই সব শেষ করে দেব। চলে যাব নীলার থেকে অনেক দূরে। আমাকে যেন কোনোদিনও খুঁজে না পায়। সকাল সকাল সাগর আসলো, এসে বলল, দোস্ত একটা হেল্প কর। কি হেল্প? আজকে ওর সাথে দেখা করব, তুই ওর সাথে চল। ওকে চল। ওরা বসে আছে, আমি একা একা ঘোরাঘুরি করছি। তখন দেখলাম নীলা আর আবির অনেক ক্লোজ হয়ে বসে আছে। দেখি নীলা আবিরকে কিস করতেছে। সেটা দেখে ঘৃণায় আমার গা জ্বলতেছে। কিছু না বলে ভিডিও করে নিলাম। পৃথিবীর দুইটা জিনিস যদি দেখতে না পারি, তার মধ্যে নীলাও একজন। ঘৃণা করে এখন দেখলে অনেক সহ্য করছি। আর না, ওর বার্থডে আসলো, আমাকে ইনভাইট করলো, আমি গেলাম। একটা মেসেজ দিলাম আর ভিডিওগুলো পাঠালাম আর সব কিছু থেকে ব্লক করে দিলাম। নীলা পার্টিতে ছিল, মেসেজটা সিন করে নাই, ভাবছে পরে দেখবে। আমি এখানে থাকতে পারবো না। যতবার ওকে দেখবো ততই কষ্ট হবে। এর চেয়ে আব্বু আম্মুর কাছে চলে যাওয়াই ভালো। আমি কাউকে কিছু না বলে বাসায় চলে আসলাম। সাগর সবটাই জানতো। এখানে আসার পর আব্বু আম্মু অনেক খুশি, কারণ বাবার যা টাকা আছে সারা জীবন বসে খেলেও শেষ হবে না। কিন্তু কেন এসে পড়ছি এটা অনেকবার জিজ্ঞেস করছে। আমি কিছু বলি নাই। 2টা দিন চলে গেল। নীলাকে অনেক মিস করি, বাট ওর ওই সব চরিত্র যখন মনে পড়ে নিজেই হেসে উঠি, কতটা বোকামি করছি। এদিকে নীলা ভাবতেছে, কি হলো, নীলয় 2 দিন ধরে একটাও কল দিল না, একটা মেসেজও দিল না, আবার আমার বার্থডেতেও আসলো না। দেখি ওই দিন কি মেসেজ দিয়েছিল। আর মেসেজ ওপেন করতেই নীলা যা দেখলো, নিচে বসে পড়লো আর কান্না করতে লাগলো। কান্না করার একটাই কারণ, এত অবহেলা করার পরও
ও কখনো ওর পিছু ছাড়িনি, সবসময় পিছু পিছু লেগে থাকতাম। তাই আমার শূন্যতা বুঝতে পারেনি। এখন আমি নেই, আমার শূন্যতা বুঝতে পারতেছে। আর মেসেজটা এরকম ছিল, হাই নীলা, কেমন আছো? আশা করি ভালোই আছো। ভালো থাকারই কথা। আজকে তোমার বার্থডে, আর আজকেই তোমার দেওয়া সর্বশেষ গিফটটা তোমাকে দেব। হয়তোবা কখনো দেখা হবে না, আসলে তোমাকে ছাড়া থাকা বড় কষ্টকর। তবুও কিছু বাস্তবতা মেনে নিতে হয়। আমিও নিলাম। আজকে যে গিফটটা দেবো আশা করি অনেক হ্যাপি হবা। কি দরকার ছিল আমাকে এত অবহেলা করার? কি দরকার ছিল আমাকে ছেড়ে অন্য ছেলের সাথে ঘোরাফেরা করা? বড্ড বেশি বিরক্ত করতাম, তাই না? ভালোবাসতাম বলেই এতটা বিরক্ত করতাম। কিন্তু আগে যতটা তোমাকে ভালোবাসতাম, এখন তার চেয়ে আরো বেশি ঘৃণা করি। আমিও একটা মানুষ ছিলাম, বাট আমার পক্ষে আর নেওয়া সম্ভব না। আমার অবর্তমানে অন্য ছেলের সাথে পার্কে নষ্টামি করো, সারাদিন ছেলেদের সাথে কথা বলো, রেস্টুরেন্টে বসে কফি খাও। ওই দিনের ছেলেটা আমিই ছিলাম। বেস্ট অফ লাক আমিই বলেছিলাম, কারণ আমি অনেক বুঝাইছি তোমাকে, বাট লাভ হয়নি। আর তুমি নষ্ট হয়ে গেছো। যা করছো তোমাদের কালচারে কমন ব্যাপার এগুলো, বাট আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই নিজে থেকেই দৌড়ে চলে গেলাম। আর শেষে একটা কথা, নিলয় শূন্যতা একদিন বুঝবা, তখন আর পাওয়া না, কারণ আমি তোমার থেকে বহু দূরে। তুমি যা করছো সবটা ঠিক, আমার কাছে কোনো ভুল নাই, কোনো মাফও নাই। কোনোদিন তোমাকে মেনে নেব না। তুমি 12 ভাতারি। তোমার মূল্যবান সময় নষ্ট করার জন্য সরি। ভালো থেকো, দোয়া করব তোমার আমার কপালে যেন তোমার মতো 12 ভাতারি না পড়ে। আর ভিডিও আর পিকগুলো দেখে নিও। মুক্তি দিলাম তোমাকে, এটাই তোমার জন্মদিনের সেরা গিফট। যেন আমি তোমাকে ছেড়ে যাই, এটাই তো চাইছিলাম। ছেড়ে দিলাম। প্রিয় মানুষের চাওয়া অপূর্ণতা রাখতে হয় না। ফাইল ফর এভার। নীলা বসে বসে কান্না করছে। আমার ফোনও আইডিও ডিঅ্যাক্টিভ, সব যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। নীলা বুঝতে পারতেছে তার জীবন থেকে কি হারিয়ে ফেলছে, কি করবে ভেবে পাচ্ছে না। তখন নীলা ভাবলো, সাগর হয়তো কিছু বলতে পারবে নিলয় কোথায় গেছে। আমি এখন সাগরের কাছে যাই। আমি এখন থেকে আর এসব করব না, ভালো হয়ে যাব। শুধু নিলয়কে পেলেই হলো। নিলয় আমাকে মেনে নেবে তো? না মানলে আমি মরে যাব। কেন করলাম এগুলো? এখন সাগরের কাছে যাই। নীলা আমার আর সাগরের বাসার উদ্দেশ্যে রওনা দিল। গিয়ে দেখে সাগর ফোনে কথা বলতেছে। তখন নীলা সাগরকে ডাক দিল, এই রাফি। জি আপু। নিলয় কই? জানি না আপু। ও না তোমার সাথে থাকতো? জি আপু, 2 দিন হলো চলে গেছে। কোথায় গেছে জানো? না আপু, জানি না। ভার্সিটি আসবে কবে? আপু ও আর আসবে না, একেবারে চলে গেছে। কি বলো? ওর বাসা কোথায় চিনো? শরীয়তপুর বলছিল। আরে আমি তো জানি শরীয়তপুর, বাট বাসাটা কি চিনো? না আপু, চিনি না, বলে নাই কখনো। আচ্ছা, ওকে কখনো পেলে আমাকে খবর দিও। জি আপু। নীলা কান্না করতে করতে বেরিয়ে আসলো। নীলা তার বাসায় গেল। শুয়ে শুয়ে কান্না করতেছে। কিভাবে পাবে সেটা পরিকল্পনা করতেছে, বাট কোনোভাবেই হিসাব মেলতেছে না। কান্না করতে করতে নীলা ঘুমিয়ে পড়লো। এদিকে আপনারা ভাবতেছেন নীলয় নিশ্চয়ই গাঁজা খেয়ে স্টোরি লিখছে। আমি কিন্তু গাঁজা খাই নাই, কারণ আপনারা ভাবতেছেন এক সাগর বিয়ে করছে। যেই সাগর বিয়ে করছে সেটা আমার পাড়া প্রতিবেশী, আমার ন্যাংটাকালের বন্ধু। আর নীলা যেই সাগরের সাথে কথা বলছে সেটা অন্য সাগর। এই সাগরের সাথে আমার পরিচয় ভার্সিটিতে, সেখান থেকেই বন্ধুত্ব। এখানে 2টা মানুষ, একটা নাম। আর যেই সাগর বিয়ে করছে, যদি এখানে এক সাগর হতো তাহলে মিমকে প্রথমেই চিনতে পারতো। সে কিন্তু চিনতে পারে নাই। সো এখানে 2টা সাগর। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আর ন্যাংটাকালের বন্ধু সাগর যাকে বিয়ে করছে সেটা নীলার কাজিন। এখন ক্লিয়ার হয়েছে তো? এবার গল্পে আসি। আমি এদিকে নিজের শহরে চলে আসছি। কয়েকটা দিন কষ্ট হলো, তারপরে নিজেকে মানিয়ে নিলাম। আগের মতো বন্ধুদের সাথে আড্ডা দিতাম, হাসি খুশি থাকতাম। মাঝে মাঝে নীলার কথা মনে পড়তো, তখন খুব কষ্ট হতো। হাজার হলেও রিয়েল লাইফের লাভ ছিল। আর এদিকে নীলা ভালো হয়ে গেছে, কোনো ছেলের সাথে কথা বলে না, আর আগের মতো হাসি না, মন মরা হয়ে থাকে। শহরে প্রত্যেকটা জায়গায় আমাকে খোঁজে, প্রত্যেকটা রাতে আমাকে ভেবে কান্না করে। এভাবেই চলতে লাগলো আমাদের দিন। ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমার সাথেও নীলার কোনো যোগাযোগ নাই। দিন শেষে দুজনকে মিস করতাম। আমি কম, বাট সেটা তো ঘৃণা মিশ্রিত ছিল। আরও আমাকে মিস করতো, যেটাতে অনেক ভালোবাসা ছিল। দেখতে দেখতে কয়েকটা বছর চলে গেল। আর কয়েক বছর পরে নীলা তার মামার বাড়িতে আসলো তার কাজিনের বিয়ে উপলক্ষে। আর পরের কাহিনী সবাই জানেন, এটাই ছিল ফ্ল্যাশব্যাক। এবারে সেই বাস্তবতায় আমি শুয়ে আছি বাসর ঘরে, যেখানে সাবলুডো খেলার কথা, সেখানে আমার জীবনের গল্প বলতেছি। এখন ভাবতেছেন নীলামকে তুই করে বলছিল কেন? আসলে সেটা রাগে বলছিল। ভার্সিটি থেকে চলে আসছিলাম, যার ফলে কষ্ট পেয়েছিল।
আর অনেকদিন পর আমাকে পেল। রাগ করাটাই স্বাভাবিক, আর অভিমান করাটাও স্বাভাবিক। আপনারা আবার মনে করেন না আমি ওকে মেনে নেব, কারণ ওরে এখন আমি দেখতেই পারি না, দেখলেই রাগ ওঠে। কারণ ওর চরিত্র কেমন জানেন, এত সহজে মেনে নেব না। মানলেও অনেক কষ্ট দেব, পরে চিন্তা ভাবনা করা যাবে। মেনে না নিলেই ভালো হবে। এসব 12 ভাতারই জীবনের জন্য ক্ষতিকর। এতক্ষণ তো শুনলেন সব কাহিনী, সব ভেজাল ক্লিয়ার করে দিলাম। এখন ঘুমানো দরকার, আপনারাও ঘুমিয়ে পড়েন। আর পরের দিন সকালে ঘুমিয়ে আসি, তখন আমার মুখে পানি পড়লো, যার ফলে ঘুমটা ভেঙে গেছে। কিন্তু আমার বাসার ছাদ কি ভেঙে গেছে? পানি আসলো কোথা থেকে, এসব ভাবছি। তখন আবার পানি এসে পড়লো। আমি চোখ খুলে তাকালাম, দেখলাম নীলার ভেজা চুলের পানির আমার মুখে এসে পড়ছে, তাই ঘুমটা ভেঙে গেছে। আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। সকালে একটু ঘুমাবো তা না, ঘুম যেহেতু আকাশে পাঠিয়ে দিয়েছে, একটু অপমান করি। না হলে প্রত্যেকদিন ভেজা চুলের পানিতে সাত সকাল ঘুম ভাঙাবে। যত অপমান করব তত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে। ওকে দেখার কোনো ইচ্ছেই নেই, তাই ওকে বললাম, এই শোন, কি বলো? তুই চাইছিসটা কি আমাকে বলবি? কেন, কি করছি? তুই সাত সকালে আমার ঘুম ভাঙালে কেন? এত ঘুমানো লাগবে না, শরীর খারাপ করবে। আমার শরীর নিয়ে ভাবতে হবে না, আমার ভালো মন্দ আমি বুঝি। তুই তো আমার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। কেন, কি করছি আমি? সকাল সকাল ঘুমটা ভেঙে দিলি, আর তোর ভেজা চুলের পানির গন্ধ পচা ডিমের মতো। আমার বমি আসতেছে। কি বললা তুমি? আমার চুলের পানির গন্ধ পচা ডিমের মতো? তা নয় তো কি, পচা ডিমের গন্ধও ভালো, তোর চুলের পানির গন্ধ তার চেয়েও বাজে। ভালো, রিলেশনে থাকার অবস্থায় খুব তো বলতা আমাকে প্রত্যেক দিন তোমার চুলের পানি দিয়ে ঘুম ভাঙাবা, ভুলে গেছো সব? আমি কি জানতাম নাকি তোর চুলের পানির গন্ধ এত বাজে? ভালো, অপমানটাই তো করতে পারবা, আর তো কিছু পারবা না। আমি যে তোকে অপমান করব, তুই সেটারও যোগ্য না। আগে যোগ্যতা অর্জন কর। নীলা মন খারাপ করে বলল, ওকে ভালো। তা তুই সাত সকালে গোসল করলি কেন? তোকে তো কিছুই করিনি আমি। এমনি করছি, যাও তুমিও করে নাও। দূর, এত সকালে গোসল করতে পারবো না, যা এখান থেকে। যেতে বলছি যাও, না হলে আমি সবাইকে বলে দিব তুমি আমার সাথে কি করেছো। ওয়েট, আমি তোর সাথে কি করব? উল্টা তুই কিছু করস নাই তো? আমি কি করব? আমি ছেলে নাকি? তুই কি তার চেয়ে কম নাকি? সত্যি করে বল, আমি যখন ঘুমিয়েছিলাম তখন কিছু করিস নাই তো? না, আমি মোটেও এমন না। তুই কেমন আমি ভালো করেই জানি। আমি উঠে ওয়াশরুমে গেলাম, আর ওর চুলের পানি মোটেও পচা ডিমের মতো না। ওরে অপমান করার জন্যই বলছি। ওরে দেখলেই গা জ্বলে। কবে যে ওরে ডিভোর্স দেবো, আমি কবে যে মুক্তি পাবো, এসব ভাবতে ভাবতে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বসে আছি, নীলাশ আসতেছে। নিচে মানুষের শব্দ শোনা যাচ্ছে। মানুষ আসলো কোথা থেকে? শালার বউ দেখতে আসছে মনে হয়। আমি বসে আছি, তখন পাশের বাসার ভাবি আসলো। এসে আমাকে বলল, এটা কিন্তু ঠিক না, আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললে। আরে শোনো, হয়েছে, আমি সব বুঝি, বউটা সুন্দরী আছে। আচ্ছা নিলয় কি সুন্দর, আর আমি না তোমার বউ? আরে ভাবি কি যে বলো, আমি তোমার মতো সুন্দরী মেয়ে একটাও দেখি নাই। ভাইয়া বিয়ে না করলে আমিই করে ফেলতাম। নীলা অবাক চোখে তাকিয়ে আছে, চোখ বড় বড় হয়ে গেছে, কিছুটা রেগে গেছে, কিছু বলতে পারতেছে না। তখন আবার ভাবি বলল, আমিও তোমাকে বিয়ে করে নিতাম, তুমি কত কিউট, গোলুমলু। তাই ভাবি, সব কপাল। তা নিচে এত মানুষ কিসের? আরে তোমার বউ দেখতে এসেছে, সারা এলাকার মানুষ জানে তুমি বিয়ে করেছো, সবাই দেখতে এসেছে। ও, দেখার কি আছে? দেখবে নিলয়ের বউটা কত সুন্দর। তা রাতে কয়বার রাউন্ড হয়েছে? আমি লজ্জা পেলাম। তখন নীলা বলে উঠলো, আরে ভাবি বললেন না, আপনার দেবচ্চা দুষ্টু রাতে পুরা 5 রাউন্ড খেলেছে। ভাবি হা হয়ে আমার দিকে তাকাচ্ছে, আবার নীলার দিকে তাকাচ্ছে। নীলা এই কথা বলবে ভাবতে পারিনি। আমিও অনেকটা লজ্জা পেলাম, আমার মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। তখন ভাবি বলল, কি নিলয়, সত্যি নাকি? তোমার ভাই তো পাশরাতে লজ্জা পেয়ে শেষই হয়ে গিয়েছিল, আর তুমি 5 বার রাউন্ড খেলেছো। ইয়ে মানে? হয়েছে, আর লজ্জা পেতে হবে না, নিচে আসো। তোমার আব্বু আম্মু বসে আছে, আমাকে ডেকে নেওয়ার জন্য পাঠিয়েছে। আচ্ছা আসতেছি, যাও তুমি। ভাবি হাসি দিয়ে চলে গেল। আমি মহালজ্জায় পড়ে গেলাম। একটা মেয়ে নাকি রিলেশনে থাকা অবস্থায় অনেক জ্বালাইছে, এখন আবার আমার মান ইজ্জত শেষ করতেছে। একটু ধমক দিয়ে আসি। তোর কি শরম নাই? কেন, কাপড় পরেই আছি, দেখো তো শাড়িটা ঠিকঠাক আছে কিনা।
হুম, শাড়ির মারে বাপ, তুই ভাবিকে এরকম করে বললি কেন? তো কি করব? তুমি কেন বলছিলা তুমি ওনাকে বিয়ে করতা? তোর সাথে তো ডিভোর্স হয়ে যাবে, পরে তো আবার বিয়ে করতে হবে, এভাবে বললে বউ থাকবে না। না থাকলেই ভালো। আর তো ডিভোর্স ডিভোর্স করবা না। আমি তোমাকে অনেক ভালোবাসা দিব। তোর ভালোবাসা অনেক পাইছি, আর লাগবে না। কেন লাগবে না? জেনে শুনে পতিতাকেও ভালোবাসা ভালো, কিন্তু কোনো 12 ভাতারিকে না। ও, নীলা কান্না করে দিল আমার কথা শুনে। নীলা কান্না করলে আমার কেমন জানি লাগে, কেমন জানি মায়া হয়। এখনো মায়া হলো, তাই বললাম এত কান্না করার কিছু নাই, কেউ কান্না করলে আমার ইচ্ছে করে আরো বেশি করে কাঁদাই। তোমার চাইবেই? আরে মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। হোক, তাতে তোমার কি? আরে আব্বু আম্মু জানলে আমাকে বাস থেকে বের করে দেবে। আর একটা কথা, সবার সামনে এমনভাবে থাকবে যেন ধরতে না পারে কেউ আমাদের সম্পর্কটার কথা। ওকে, থাকবো, একটা শর্তে। কি শর্ত? আমাকে তুমি করে বলতে হবে। জীবনেও পারতাম না। তাহলে আমি আব্বু আম্মুকে সব বলে দিব। ব্ল্যাকমেল করস? মনে করো তাই। আমি একটু ভেবে বললাম, ওকে, তুমি করে ডাকবে। লাভ ইউ জামাই। হেট ইউ। ভালোবাসো না? ভালো কেমনে বাসে? জানো না বুঝি? তখন আবার ভাবি আসলো, এসে বলল, আবার কি আরেক রাউন্ড শুরু করে দিলে নাকি? নীলা এবার লজ্জা পেল। তখন আমি বললাম, না ভাবি। বুঝি বুঝি, এত দেরি লাগে আসতে? আচ্ছা চল। নীলা আর আমি নেচে গেলাম। মানুষ দেখতে লাগলো আর বলতে লাগলো, এই বাদর ছেলে এত সুন্দর বউ কিভাবে পেল। বিশ্বাস করেন, তখন আয়নার সামনে যেতে অনেক ইচ্ছা করছিল আমাকে কোন দিক দিয়ে বাদর লাগে সেটা দেখতে। তারপর একের পর এক সবার দেখা শেষ হলো। আমি খাবার টেবিলে বসে আছি। আজকে এত আইটেম, একের পর এক সব সার্ভ করতেছি। এরকম রাজকীয় খাবার আবার খেতে পারবো যখন নীলাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করব, ভাবতেই কেমন জানি লাগে। খেয়ে দিয়ে বাইরে গেলাম। বাইরে যেতেই মানুষ বলতে লাগলো, জিতছেন ভাই জিতছেন। একটা আঙ্কেল তো এসে বলেই ফেললো, বন্ধু তুমি আমাকে প্রেমের ক্লাস করাও। আমি ওনার এই কথা শুনে আসমান থেকে পড়লাম। উনি কি পাগল হয়ে গেলেন নাকি? সারাদিন জ্ঞান দেওয়া মানুষটা আমাকে বন্ধু বলতেছে, তাও আবার প্রেমের ক্লাস করতে আসছে। তখন আমি স্বাভাবিক হয়ে বললাম, আঙ্কেল আপনি মনে হয় অসুস্থ, আপনাকে কি বাসায় দিয়ে আসবো? আর কিসের আঙ্কেল বলে, এখন থেকে দোস্ত ডাকবা। কিন্তু কেন? আমি তোমার প্রেমের অভিজ্ঞতা দেখে ফিদা হয়ে গেছি। আমি প্রেম করতে পারছি না, তুমি আমাকে প্রেম করা শেখাও। আঙ্কেল আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি যা ভাবতেছেন আসলে তা না। আমি তোমার বন্ধুদের কাছ থেকে সব শুনেছি, আর আঙ্কেল্লা বন্ধু ডাকবা। ওকে বন্ধু। শালার জীবন কি আজব মায়েরি। আঙ্কেল আসছে আমার বন্ধু হতে, ভাবা যায় এগুলো? আসলে ওনার অনেক শখ লাভ ম্যারেজ করার, বাট লাভ ম্যারেজ করতে পারেনি বলে এখনো বিয়ে করেনি। যতটা প্রেম করছে ততটাই ছ্যাঁকা খাইছে, তাই প্রেমের ক্লাস করতে আসছে। আমি বন্ধুদের কাছে গেলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিয়ে বাসায় আসলাম। আড্ডা শেষ করে আসতে বিকাল হয়েছে। বাসায় আসার পর আব্বু বলল, কি রে নবাবজাদা, কোথায় ছিলি? রাজ্য পাহারা দিতে গেছিলাম আব্বু। ও, রাজ্য পাহারা দিতে গেছিলি? তুই কি কোনোদিনও মানুষ হবি না নাকি রে? জি আব্বু, সকালে যখন ফ্রেশ হয়েছিলাম আয়নার চেয়ারে দেখছিলাম মানুষের মতোই লাগছিল, এখন জানি না কেমন লাগতেছে। আল্লাহ, আমি এটা কি জন্ম দিলাম? এত বড় ফাজিল আমার ঘরে কেন হলো? আব্বু, আমি হওয়ার সময় আপনার নিয়তের ত্রুটি ছিল, তাই হবে মেবি। ওই বৌমা, লাঠিটা নিয়ে আসো তো। নীলা দেখে এই লাঠি নিয়ে আসছে, মনে হয় লাঠি দিয়ে দাঁড়িয়েছিল আমি আসলেই আব্বুর কাছে লাঠিটা দিবে বলে। তখন নীলা আব্বুকে বলল, এই নিন আব্বু লাঠি। দাও, এই হারামজাদাকে লাঠি চাট ছাড়া ঠিক করা যাবে না। খবরদার আব্বু, উল্টাপাল্টা কিচ্ছু করবা না, আমি আম্মুকে বিচার দেবো। তোমাকে মারবো না, আদর করব, তাই? কেন, আমি কি এমন কাজ করলাম আমার পর লাঠি চাষ করতে চাও? এখন কয়টা বাজে? 5টা 12 মিনিট 13 সেকেন্ড। কয়টা বাজে বাসা থেকে বের হয়েছিলি? 10টা বাজে। তাই এত দেরি করে আসলি? মেয়েটা এখনো কিছু খায়নি। আমি খাওয়ার জন্য কতবার জোরাজুরি করলাম, বললো নিলয় আসলে খাবে, আর তুই এখন আসলি? আমি নীলার দিকে তাকালাম, দেখি মাথা নিচু করে আছে। যা, ফ্রেশ হয়ে খেতে আয়। লাঠি দিয়ে পাশে বাড়ি দিয়ে বললো আব্বু, আচ্ছা যাচ্ছি। লাঠি দিয়ে মারা লাগে? এইদিকে আয় তুই, আরেকটা দেই। জীবনেও আসবে না তোমার হাতের লাঠি চাষ খেতে। আমি ফ্রেশ হয়ে
চলে গেলাম। একটা জিনিস ভাবতেছি, আচ্ছা নীলা কেন আমার জন্য না খেয়েছে? দূর, খেয়ে থাকলেই কি, না খেলেই কি, বাট জিজ্ঞেস করে নেব কেন খায়নি। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। নীলা আর আমি একসাথে খাবার খেলাম। একটা কথা বলিনি, আমি রুমে আসলাম। নীলাও একটু পরে রুমে আসলো, তখন আমাকে বলল, কোথায় ঘুরো সারাদিন? বউ খুঁজি, আরেকটা বিয়ে করব। সেটা ভেবে থাকলে ভুলে যাও, কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি বেঁচে থাকতে অন্য কারোর হতে দিব না। আমিও তোকে না, মানে তোমাকে মেনে নেব না। ভুলেও যেও না তুমি কি ছিলা। আমি চাইছিলাম না কেন, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও, আমি তো ভালো হয়ে গেছি। আমার কাছে ভুলও নাই, মাফও নাই, সব সঠিক। সব ভুলে যাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, কারণ আমি তোমাকে ঘৃণা করি। যদি আমি তোমার মনে ভালোবাসার সৃষ্টি করতে পারি, যেটা কখনো পারবে না, কারণ তোমার জন্য শুধু ঘৃণা আছে। সেই ঘৃণাকেই ভালোবাসায় পরিণত করব। চেষ্টা চালিয়ে যাও, বাট পারবে না, কয়েকদিনই আছো। ওকে, যেভাবেই হোক আমাকে পারতেই হবে। বৃথা চেষ্টা করে লাভ নেই, এর চেয়ে অন্য কাউকে পটাও, দেখবা ভবিষ্যতে সুখী হতে পারবা। আমি তোমাকেই চাই। জোকস ভালোই ছিল, তা না খেয়েছিলা কেন? জামাইয়ের আগে বউরা খাবার খায় না। কে তোমার জামাই? তুমি আমার জামাই। আমি তোমার মতো 12 ভাতারের জামাই হবো, ভাবলা কেমনে? মন খারাপ করে দিছে, এখনই কান্না করে দেবে। আমি চলে আসলাম। মানুষকে মারা লাগে না, কথা দিয়ে প্রতিশোধ নেওয়া যায়। কথার দ্বারা জীবন্ত মানুষকেও মেরে ফেলা যায়, কিন্তু নীলাকে কষ্ট দিলে আমারও খারাপ লাগে। আসলে একটা শান্তির হাসি। খারাপ লাগলে ওকে কষ্ট দিতে অনেক ভালোই লাগে, মনে একটা অন্যরকম শান্তি আসে। আমি বন্ধুদের কাছে গেলাম, যেতে আবার আড্ডা শুরু। আমাদের বেকার মানুষের একটাই কাজ, আড্ডা দেওয়া। আমাদের আড্ডার টপিক হলো গাছ আগে না বীজ আগে। এসব আজাইরা বিষয় নিয়ে আড্ডা দিতে দিতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে ফেলি। আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল। আমি বাসায় চলে আসলাম। আমার ফোনে অনেকগুলো কল আসছে, কিছু আম্মুর মোবাইল থেকে, কিছু আব্বুর মোবাইল থেকে, আর সবচেয়ে বেশি নীলার মোবাইল থেকে। বুঝতেই পারছেন কি বিপদ আসতেছে। দোয়া করেন যেন বেঁচে যাই, আব্বুর কাছ থেকে যেন লাঠি চাষ না খাই। বাসায় চলে আসলাম। আসতে দেখি সবাই ঠান্ডা মাথায় বসে আছে। আমি ভাবতে লাগলাম, এদের আবার কি হলো, এত ঠান্ডা মাথায় বসে আছে। আমি আব্বুকে বললাম, কি আব্বু এখনো ঘুমাও নেই? না, ঘুমাবো, আগে তুই খেয়ে নে, তোর ব্যবস্থা করে ঘুমাবো। মানে কিসের ব্যবস্থা? এই যে বউ রেখে এত রাত্রে বাইরে ঘুরে বেড়াস, সেটার ব্যবস্থা। ও। মনে মনে ভাবতে লাগলাম, নীলা কি কিছু বলে দিল নাকি। তখন আবার আম্মু বল, খেয়ে নে। ওকে আব্বু। সবাই একসাথে খেতে বসছি। খাবার খেতে খেতে ভাবলাম, আজকে লাঠি চাষ করলো না কেন? কেননা কোনো কাহিনী তো আছেই। কি কাহিনী হতে পারে? এসব ভাবতে ভাবতে খাওয়া শেষ হলো। আমি রুমের দিকে যাচ্ছি, তখন আব্বু কান টেনে ধরলো আর আমাকে বলতে লাগলো, কি রে, কোথায় যাচ্ছিস? কেন রুমে? তোর রুম ওইটা না? কোনটা? ওই যে রান্নাঘর, ওটা তোর ঘুমানোর জায়গা। কিন্তু কেন? ওই যে লেট করে বাড়ি আসছিস, আজকে তোকে লাঠি দিয়ে মারবো না, রান্নাঘরে ঘুমাতে দিব। আব্বু কি বলো এগুলো? যা সত্যি তাই। 10টার পরে আসলে ওখানেই জায়গা হবে তোর। আব্বু এখন থেকে 10টায় আসবো, এবার রুমে যাই। না, রান্নাঘরে যা। তখন নীলা বলল, আবু, এবারের মতো মাফ করে দিন, পরে আসলে না হয় রান্নাঘরে ঘুমাবে। শোন গর্ধব, বৌমার জন্য মাফ করে দিলাম এইবার। আমি রুমের দিকে যাচ্ছি। বাবা, লাঠি চাষ থেকে বড় শাস্তি অ্যাড হয়েছে। এখন থেকে 10টায় আসতে হবে। না আসলে যদি রান্নাঘরে ঘুমাতে দেয়, তাহলে সারা রাত না মশার সাথে হাডুডু খেলতে হবে। নীলার জন্য এই যাত্রায় বেঁচে গেলাম, ওর একটা থ্যাংক ইউ বলে দেবো। আমি রুমে আসলাম, নীলাও আসলো। আসতে আমি বললাম, থ্যাংক ইউ। কেন? এই যে আমাকে বাঁচিয়ে দিলে। এতে থ্যাংক ইউ দেওয়ার কি আছে? আসলে আমি কোনো কাজ বাকি রাখি না, যার যেটা প্রাপ্য সেটা দিয়ে দেই। ভালো। তারপর আমি সোফায় আর নীলা ঘুমিয়ে পড়লো বিছানায়। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম, তখন আব্বু বলল, খাবার খেয়ে রেডি হয়ে নে। কেন? আমি কোথায় যাব? তোর শ্বশুরের সাথে কথা হয়েছে, উনি সব মেনে নিছে, আজকে যেতে বলছে। তো যা। আমি পারবো না। না পারলে এই বাড়ির ভাত বন্ধ। তোর ভাল লাগে না আমার এই অবস্থা দেখে। নীলা খুব খুশি। আমি রুমে আসলাম, শুয়ে আছি। তখন নীলা এসে বলল, রেডি হয় না। পারবো না। না পারলে আবুকে ডাকি। না না লাগবে না, আমি রেডি হচ্ছি।
তারপর রেডি হয়ে বসে আছি, আর নীলা শাড়ির কুচি দিতে পারতেছে না, তাই আমাকে বলল, আমার শাড়ির কুচিটা ঠিক করে দাও। আমি কেন দেব? আমি ঠিক করতে পারছি না, দাও না একটু। আমার বোনকে ডেকে দিচ্ছি। তোমার বোনকে ডাক দিলে আব্বু আম্মুকে বলে দিব, তখন কেমন হবে? আচ্ছা দিতেছি। তোর বাল, কি বিপদে পড়লাম। ওর শাড়ির কুচি ঠিক করে দিলাম, যদিও কোনো ইচ্ছা ছিল না। তারপরেও শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম। আর রাস্তায় যা হলো তা হলো, গাড়িতে বসে আছি। নীলা বল, খাবার নিয়ে আসো। আমার কাছে টাকা নেই। এই নাও টাকা দিলাম, যাও নিয়ে আসো। আমি কি তোমার চাকর? চাকর হবা কেন? তুমি আমার লক্ষ্মী জামাই। লাভ ইউ সোনা। হেট ইউ ফিউচার এক্স বউ। তোমার মুখে কোনো মধু নাই? জন্মের সময় মনে হয় দেয় নাই। হয়েছে, যাও নিয়ে আসো। নিজের অনিচ্ছা থাকার পরেও খাবার আনতে গেলাম, এসে দেখি উনি আমার সিটে বসে আছে। আমি বললাম, এটা কি হলো? কই কি হয়েছে? হইলে কান্না করতো। আরে তুমি আমার সিটে বসছো কেন? আমি জানালার পাশে ছাড়া বসতে পারি না, তাই। তুমি আমার সিট দিবা কি না? দিব, তোমার উপর ববি করলে পরে বকতে পারবা না। কি মহা বিপদে পড়লাম। আচ্ছা বসো। দাও, খাবার দাও। খাবার খেতে লাগলো, বাস চলতে লাগলো। কিছু দূর যেতেই এক আছাড়ওয়ালা উঠছে, ওইটারে নীলা ডাক দিল, এই মামা, এইদিকে আসেন। জি, আচার লাগবে? কটা দেব? তখন নীলা আমাকে বলল, তুমি আচার খাবা? না, আমি মেয়ে নাকি যে আচার খাবো? ওকে, তোমার খেতে হবে না, আমিই খাই। খাও। নীলা আবার আচারওয়ালাকে বলল, এইগুলার দাম কত? 20 টাকা করে। 2 প্যাকেট দিন। আচ্ছা। নীলা আচার নিয়ে আমাকে বলল, এই, টাকা দাও ওনাকে। আমার কাছে টাকা নেই। এখানে যদি বলি তুমি আমাকে ডিস্টার্ব করছো, কি হবে ভাবছো? সো টাকাটা দিয়ে দাও। ব্ল্যাকমেল করতেছো? মনে করো তাই। আমার কত কিউট জামাই। আমি টাকাটা দিয়ে দিলাম। বিশ্বাস করেন, যতগুলো হকার উঠছে সবার কাছ থেকে কিছু না কিছু কিনছে, আর সব টাকা আমি দিচ্ছি। আমার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। শ্বশুরবাড়ি যাওয়ার শখ মিটে গেছে। জীবনেও বিয়ে করবেন না, একা একা থাকাই ভালো। আমার পকেটের এই অবস্থা হলে 2 দিন পর ভিক্ষা করতে হবে। তারপর সারা রাস্তা আমার কাঁধে মাথা দিয়ে আসছে। আমি যখন বলছি, তোমার কি লজ্জা শরম নাই? কেন? এই যে আমার কাঁধে মাথা দিয়ে আসো। আমার জামাই তো তুমি। আমি কি তোমাকে জামাইয়ের অধিকার দিয়েছি? তোমার পাপিষ্ট মুখে এসব মানে না। মাথা সরাও। সরাবো না। সরাইতে বলছি, সরাও। নীলা, বেশি কথা বললে সবাইকে বলবো তুমি আমাকে ডিস্টার্ব করছো। কেউ বিশ্বাস করবে না। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি। নীলা একটু জোরে বলল, ওই বাসের ছেলেরা বলতেছে, আপু কি হয়েছে? ছেলেটা কি আপনাকে ডিস্টার্ব করতেছে? না ভাইয়া। ডিস্টার্ব করলে শুধু বলবেন, পিটাইয়া মানুষ বানায় দিমু। ওকে ভাইয়া, সমস্যা হলেই বলবো। আমি ভেবা চেকে খেলাম। শালার উল্টাপাল্টা কিছু বললে বৃন্দাবন দেখতে হবে। নীলা আবার কাঁধে মাথা রাখলো, বাট এখন আর ভয়ে কিছু বলতে পারলাম না। যে মেয়ের ওই বলাতে ছেলেরা আসে পিটাতে, যদি বলে ডিস্টার্ব করে, তাহলে আগামী 6 মাস শুধু নার্স দেখতে হবে। তারপর কয়েক ঘন্টা পরেই ঢাকায় আসলাম। সব কিছুই পরিবর্তন হয়ে গেছে, দিন দিন উন্নত হচ্ছে। নীলা আমাকে নিয়ে তার বাসায় গেল। গিয়ে আমি আমার নীলার বাবাকে সালাম করলাম, ভালো মন্দ জিজ্ঞেস করলাম। তারপর উনি রুম দেখিয়ে দিলেন, আর রুমে ঢুকেই আমি অবাক হয়ে যাই, কারণ রুমটা ছিল রিনার। অবাক করার বিষয় হচ্ছে সারাটা রুমে আমার ছবি। আমি জিজ্ঞেস করলাম, এগুলো কি? আমার ভালোবাসার স্মৃতি। ও, তোমার আব্বু আম্মু কিছু বলতো না? আব্বু আম্মু জানতো আমি তোমাকে ভালোবাসি, তাই কিছু বলে নাই। ও, তোমার আম্মু কই? সিরিয়াল দেখে। ও। তারপর ওর আম্মুর কাছে গেলাম, সালাম করলাম। উনি আমাকে দেখেই বলল, কেমন আছো বাবা? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। তোমাকে কোথায় যেন দেখেছি। জি, আমি আপনার বাসার আশেপাশেই ঘুরঘুর করতাম। ওহ, তুমি কি সেই ছেলে যার উপরে আমি খাবারের ময়লা পানি ফেলছিলাম? জি, আমি সেই ছেলে। আসলে নীলার পেছনে যখন ঘুরঘুর করতাম, তখন একদিন বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, আর তখন নীলার আম্মু নোংরা পানি ফেলছিল। আমি সেখান থেকে হোসেন বোল্টের থেকেও দ্বিগুণ স্পিডে দৌড় দিছিলাম বাসায়। ওনার কাছ থেকে চলে আসলাম রুমে, বসে ভালো লাগতেছে না।
তাই আগের আইডিটা অ্যাক্টিভ করলাম। ভার্সিটির বন্ধু সাগরকে পেলাম, ওর আগের আইডি এখনও আছে। পরে মেসেজ করলাম, কথা হলো অনেকক্ষণ। ও এখন একটা জব করে পার্ট টাইম। আমি বললাম কালকে মিট করার জন্য, পরে বলছে মিট করবে। ওর সাথে কথা বলতেছি, এমন সময় কিছু মেয়ে আসলো, এসে নীলাকে বলল, কি রে আপু, তোর জামাই কই? এই যে দেখো আমার জামাই। ও মা, কত কিউট তোর জামাইটা, আমায় দিয়ে দে। চোখ তুলে ফেলবো একদম, ওর দিকে ভুলেও নজর দিবি না। জামাই পেয়ে আমাদের আবার ভুলে যাস না। হুম। তখন মেয়েগুলো আমাকে বলল, কেমন আছো ভাইয়া? ভালোবাসি, তোমরা? ভালো না। ওমা, কেন? তোমাকে দেখে রবির মতো জ্বলে উঠছি। কত কিউট তুমি। মা, তাই নাকি? তোমরা অনেক কিউট। নীলা রে, হয়েছে, এত কথা বলতে হবে না, খেতে আসো। আমারও প্রচন্ড ক্ষুধা লাগছে, খেতে গেলাম। বড়লোক শ্বশুরের খাবারের আয়োজন দেখে মাথা ঘুরে গেল। এত আইটেম আমি 3 দিনেও খেয়ে শেষ করতে পারবো না। তারপর ইচ্ছা মতো খেলাম। সারা সব টাকার প্রতিশোধ খাবারে তুলে নিলাম। এত খাবার খেয়ে নড়তে পারতেছি না। লোভে খাদ্যই বাস। এখন বুঝতে পারতেছি, মোরে বাঁচাও আল্লাহ, আর জীবনে অত খাবার খাবো না, খাবারের লোভও করবো না। রাতে শুতে গেলাম। নীলার রুমে সোফা নাই, এখন আমি কোথায় ঘুমাবো? আমি নীলাকে বললাম, আমি ঘুমাবো কোথায়? বিছানায়। তুমি কোথায় ঘুমাবা? বিছানায়। মানে কি, তোমার মতো 12 ভাতের সাথে আমি ঘুমাতে পারবো না। কি বললা তুমি? ঘুমাতে পারবা না মানে? না ঘুমালে এমন জায়গায় মারবো, বাবা হতে পারবা না। এটা আমার বাসা, মনে রাখবা। আমি যেইভাবে বলবো সেইভাবে চলবা। জীবনেও না, কয়টা দিনই তো, পরে কি করবা? পরেরটা পরে দেখা যাবে, এখন ঘুমাও। শরীরে রাগ থাকার পরেও বিছানায় শুইছি, এছাড়া উপায় নাই। নীলাও এসে শুইল, মাঝখানে কোলবালিশ। সকালে উঠে দেখি নীলা আমার বুকে, ওর নিঃশ্বাসগুলো আমার মুখে পড়তেছে। আমি কোনো রকমে উঠে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হলাম। নীলাও উঠে গেল। সকালের নাস্তা করলাম একসাথে। খাবার টেবিলে অনেক কথা হলো। খাওয়া শেষে আড্ডা দিলাম সবাই মিলে। আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। দুপুরে খাবার খেয়ে রেস্ট নিলাম। বিকেল হয়ে গেল। ওর ভেতরেই নীলা অনেক জ্বালাইছে। রাগ উঠলেও কিছু বলতে পারে না, কেন জানি বারবার আটকে যাই। আমি রেস্টুরেন্টে যাচ্ছি, সাগরের সাথে দেখা করব। রেস্টুরেন্টে ঢুকে যা দেখলাম তা থেকে মোটামুটি খুশি হলাম, কারণ সুমন বউ বাচ্চা নিয়ে বসে আছে। এই সুযোগ প্রতিশোধ নেওয়ার। আমার জিএফ এর সাথে ঘুরতি, এখন যখন পাইছি মজা বোঝাবো। আমি সুমনের কাছে গেলাম, গিয়ে বললাম, ভাইয়া আগের ভাবিগুলো আরো বেশি কিউট ছিল। মানে কি, তুমি কি বলতেছো? তখন সুমনের বউ বলল, মানে ভাইয়া, আপনি কি বলতে চাচ্ছেন? আগে যাদের নিয়ে আসতে তারা আরো বেশি সুন্দরী ছিল। সত্যি নাকি সুমন? আরে না, আমি মোটেও এমন না, বলো প্রমাণ দেখাইতে। তখন আবার মেয়েটা বলল, ভাইয়া আপনার কাছে কোনো প্রমাণ আছে? জি, প্রমাণ না থাকলে কি এসে বলতাম নি, এই দেখেন। ভিডিও আর পিকগুলো দিলাম, এগুলো নীলার আইডিতে ছিল। মেয়েটা সব দেখলো। আমি ফোনটা নিয়ে আসলাম, পিছনে শুধু ঠাস ঠাস শব্দ হচ্ছে, আর সুমন চিল্লাইতেছে। হঠাৎ দেখি গণপিটুনি খাচ্ছে। ওর বউ মানুষকে বলছে সুমন নাকি ওনার সাথে লইচ্ছামি করছে, বাকিটা জনগণ বুঝে নিছে। আমি বাইরে এসে দাঁড়ালাম, দেখি সুমনের বউয়ের পায়ে ধরে বলতেছে, মাফ করে দাও বউ, আর জীবনেও কারো দিকে চোখ তুলে তাকাবো না। তোর মতো লুচ্চাকে জীবনেও মাফ করব না। পরে দেখলাম জাস্ট বুকে একটা লাথি দিছে আর চলে গেছে। সুমন পিছু পিছু দৌড়াচ্ছে। আমার খুব আনন্দ লাগতেছে, এখন সুমনের ডিভোর্স হবে, বাসায়ও জায়গা দেবে না। কি মজা, মনে একটা শান্তির বাতাস বয়ে গেল। আমি অন্য একটা রেস্টুরেন্টে গেলাম আর সাগরকে ওইটাতে আসতে বললাম। সাগর এসে আমাকে জিজ্ঞেস করলো, কিরে কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালোই, কিন্তু তুই ওই রেস্টুরেন্টের কথা বলে এখানে আনলি কেন? কাহিনী আছে। কি কাহিনী? তারপর সব খুলে বললাম। সাগর হাসতে হাসতে শেষ আর বলতে লাগলো, শালাটা উচিত শিক্ষা দিছস, বাট তুই হঠাৎ ঢাকায় কেন? আসছি কি আর শখে? কেন, কি হয়েছে? ঢাকায় শ্বশুর বাড়িতে আসছি। কি বলিস, বিয়ে করে ফেলছিস? এটা কিন্তু ঠিক না। নীলার কি হবে? সাগর ওর সম্পর্কে কিছু বলতে চাইছে, তা জানার জন্য আমিও বললাম, ওর আবার কি হবে? আরে ভাই, মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে। তুই যাওয়ার পর পাগলের মতো করছে। তুই যাওয়ার পর কোনো ছেলের সাথে কথা বলতো না, একা একা থাকতো সারাদিন। আর তোর ফিরে আসার অপেক্ষায় আছে এখনও। এখন যদি শুনে তুই বিয়ে করে ফেলছিস, তাহলে নিশ্চয় নীলা সুইসাইড করবে। আমি ওর কথাগুলো শুনে অবাক চোখে তাকিয়েছি। কি বলবো, ভাষাই খুঁজে পাচ্ছি না। তবু ওর কথা বাদ দে, অতীত তো অতীতই।
তা তোদের রিলেশনের কি খবর? আমরা তো বিয়ে করে ফেলছি, বাচ্চাও আছে। কি বলিস, দাওয়াত দিলি না? তোর সাথে যোগাযোগ ছিল না, তাই দিতে পারি নাই। তা শ্বশুরবাড়ি কোথায়? আপাতত এখানে আছে, কয়দিন পর অন্য কোথাও যাবে। মানে কি বলছিস? যাকে বিয়ে করছি তাকে কিছুদিনের মধ্যেই ডিভোর্স দিয়ে দেবো। কেন, কি করছে ভাবি? ডিভোর্স দিবি কেন? আর মেয়েটাকে? মেয়েটার কেউ না, আমার এক্স গার্লফ্রেন্ড নীলা। কি বলিস ভাই, তুই তো গাঁজা খাইতি না, এখন কি খেয়ে আসছিস নাকি? বেটা আমি এগুলো খাই না। তাহলে শোন। বল। তারপর সব বললাম কিভাবে কি হয়েছে, তবুও সাগর বিশ্বাস করে না। আমাকে বলে, তুই আমাকে বোকা পাচ্ছিস? যেভাবে বলবি সেভাবে বিশ্বাস করবো? নীলা সেখানে যাবে কেন? আরে শালা, ওখানে ওর মামার বাড়ি, আর আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। আমার বিশ্বাস হয় না, প্রমাণ দেখা। ওকে। কাবিনের কাগজে একটা পিক ছিল মোবাইলে, ওটা দেখালাম। পরে সাগর দেখে বলল, তুই মাসে কত টাকা কামাই করিস? 1 টাকাও না। তোর বাবা কত টাকা আছে? আমি একটু ভাব নিয়ে সব মিলিয়ে 8-10 কোটি হবে। কিন্তু কেন? আস্তে আস্তে লাইনে আসছিস, ওয়েট কর। তোর বিয়ে কাবিন কত? কেন 10 লাখ মাত্র টাকা? তাই না রে, এটা ভালো করে দেখ। এটা দেখে মাথাটা ঘুরে গেল। আল্লাহ, তুমি মাটি ফাঁক করো, আমি ঢুকে যাই। এই জীবন আমি আর রাখবো না। কারণ শালার পোলারা কাবিন 10 লাখ লিখতে গিয়ে 10 কোটি লিখে ফেলছে। আমার বাবার পুরো সম্পত্তি বিক্রি করতে হবে। আল্লাহ, আমার জীবনটা শেষ। আমি কি করব এখন? তখন সাগর আবার বলল, কি রে, ডিভোর্স দিবি না? শালা এখন মজা নিতেছোস? এত টাকা কেমনে দেবো? কি করব আমি? একটা কাজ কর। কি কাজ? তুই নীলাকে মেনে নে। জীবনেও না, মরে গেলেও মেনে নেব না। তারপর সাগর অনেকক্ষণ বোঝাইছে, আমি শেষে ভেবে দেখলাম ওকে মেনে নেওয়াই উচিত। ও তো এখন ভালো হয়ে গেছে, বাট এত সহজে না। আগে অপমান করব, ইগনোর করব, কষ্ট দেব, পরে মেনে নেব, যাতে বোঝে আমাকে কষ্ট দিছিল। আমি আরও কিছুক্ষণ সাগর সাথে আড্ডা দিলাম। পরে আমি বাসার দিকে রওনা দিলাম। সাগরও চলে গেল। আমি বাসায় ঢুকতে নীলা বলল, কোথায় গেছিলা? মেয়ে দেখতে গেছিলাম। তা কয়টা দেখছো? অনেকগুলো। কত কিউট। কিউট তাই না? এমন জায়গায় তোরে মারবো, বাবা হতে পারবি না। আর কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো। আমি আমার মতো চলতে ভালোবাসি। তুমি বলার কি? তুমি আজকে আসো, কালকে নেই। সাইড দাও, ভেতরে যাব। আমি রুমে চলে আসলাম। নীলা ওখানে দাঁড়িয়ে ভাবতেছে, ও এমন হলো কেন? আগে তো কত ভালো ছিল। ও কেন বারবার বলে আমি দূরে চলে যাব? আমি তো ওকে অনেক ভালোবাসি, বোঝে না কেন? এসব ভাবতে ভাবতে নীলা দরজা লাগিয়ে রুমে আসলো। এসে দেখলো আমি ওর বোনের সাথে গল্প করতেছি। আর এমন গল্প করতেছি যা শুনে নীলা রেগে গেল, কারণ গল্পগুলো এমন ছিল। আরে ভাইয়া, শুয়ে আছেন যে? ক্লান্ত নাকি? না গো, এখনো ক্লান্ত হয়নি, তবে পরে হতে পারি। আপনি কত কিউট। আপু যদি আপনাকে বিয়ে না করতো, আমিই করে ফেলতাম। আমিও। তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমার ডাইনি আপুর থেকে তুমি কত লক্ষ্মী। আমিও তোমাকে বিয়ে করে নিতাম গো। যা, কি যে বলেন না ভাইয়া। বিশ্বাস করো, তোমার মতো লক্ষ্মী মেয়ে হারিকেন জ্বালিয়ে খুঁজছি, কিন্তু পাইনি। হারিকেন জ্বালায় খুঁজছেন, তাই পান নাই? যদি এনার্জি বাল্ব দিয়ে খুঁজতেন তাহলে পেতেন। আরে এনার্জি বাল্বের দাম বেশি, তাই কিনে খুঁজতে পারিনি। না ভাইয়া, প্রতি পিস এনার্জি বাল্ব মাত্র 100 টাকা। ও তাই বলো। যাওয়ার হয়েছে, এখন আর কি করার। কপালটা খারাপ। আর নীলা সব কথাগুলো শুনছে, শুনে তেড়ে আসছে। আর ওর বোনের কান ধরে বলতেছে, কিরে, বিয়ে করার শখ হয়েছে? আরে আপু, আমি তো মজা করছিলাম। কান ছাড়ো, ব্যথা পাচ্ছি। তোর মজা দেখাচ্ছি, দাঁড়া। তোরে বাবাকে বলে বিয়ে ব্যবস্থা করতেছি। না আপু, আমি এখন বিয়ে করব না। সে কথা পরে দেখা যাবে। এখন তুই রুম থেকে যা। আর আমার কলিজার দিকে চোখ তুলে তাকালে বটি দিয়ে তোর চোখ তুলে ফেলবো। তাকাতে ঠেকে নাই আমার। তোমার চাঁদ তুমিই দেখো। যা, তাকাবি না, তাকালে চোখ তুলে ফেলবো। নীলার বোন ভেংসি কেটে চলে গেল। আমি বোকার মতো তাকিয়ে আছি, বলতে গেলে নীরব দর্শক। নীলা তখন আমাকে বলল, কি গো, বিয়ে করার শখ যাচ্ছে? একটা দিয়ে হয় না তাই। নীলা অনেকটা মায়া ভরা চোখে তাকিয়ে বলল, আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে? আমি তার ওই চোখের দিকে তাকাই নাই, না তাকিয়ে বললাম,
মানুষ তার জন্য কষ্টের জন্য নিজেই দায়ী থাকে, যে যেরকম করবে তার সেটাও ঠিক সেরকমই হবে। ও, আমি তো ভুলের জন্য ক্ষমা চাইছি। ক্ষমা তো কবেই করে দিয়েছি। আমি রুম থেকে বাইরে চলে আসলাম, ছাদে বসে আছি, অনেকটা রাত হয়ে গেছে। তখন নীলা আসলো আবার। এখানে বসে কি করে? ভাবতেছি। কি ভাবতেছো? এই যে আকাশটা অনেক মেঘলা। ভালো। আব্বু আম্মু বসে আছে, খেতে চলো। চলে। তারপর খাবার টেবিলে গেলাম, অনেক কথা হলো। নীলার বাবা জিজ্ঞেস করলো এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে নাকি। আমি বলছি না, কোনো অসুবিধা হয়নি, ভালোই লাগতেছে। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম, শুয়ে আছি। একটু পরে নীলাও আসলো, এসে শুয়ে পড়লো। এরপর বলল, বউ থাকতে কোলবালিশ লাগে? আমার তো বউ নাই, তাই কোলবালিশ লাগে। তাহলে আমি কে? আরে তুমি তো ক্ষণিকের জন্য, আজকে আসো কালকে নেই। ও। নীলা চুপ হয়ে গেল। আমি আর কথা বললাম না, ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে নীলাও ঘুমিয়ে পড়লো। সকালে নীলা আমার আগেই উঠছে, আমার জন্য চা নিয়ে আসছে আর আমাকে ডাকতেছে, ওগো ওঠো, তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আম্মু যাও তো, ঘুমাবো। আমি তোমার আম্মু না, তোমার বউ। ও। ওর ডাক শুনে উঠলাম, আর আগে যখন আম্মু তুলে দিত তাই ঘুমের ঘরে ভাবছি আম্মুই ডাকতেছে। পরে নীলা বলল, তোমার জন্য চা বানিয়ে আসছি, খেয়ে নাও। দাও। নীলা চা দিল, আমি পুরো চাটা খেলাম, অনেক ভালো হয়েছে। কিন্তু ও আমাকে জিজ্ঞেস করলো, চাটা কেমন হয়েছে? এগুলো চা নাকি গ্লুকোজ? সবাই তো বললো ভালো হয়েছে, তোমার কাছে ভালো হয়নি? না, আরো ভালো করে বানাতে হবে, এগুলো মানুষ খায় নাকি? আচ্ছা, নেক্সট টাইম থেকে ভালো করে বানানোর চেষ্টা করব। আর ঘোরাঘুরি, আড্ডা, সবকিছু মিলিয়ে 2টা দিন চলে গেল। নীলা 2টা দিনে অনেক কাছে আসতে চেয়েছে, আমি বারবার দূরে ঠেলে দিয়েছি। ওর সাথে এমন ব্যবহার করলে আমারও অনেক খারাপ লাগে। আজকে নীলার বাবা মার থেকে বিদায় নিয়ে আমার বাড়িতে চলে যাচ্ছি। ভাবতেছি আসার দিন পকেট খালি করে দিছে, এখন না জানি কি করে। কিন্তু আমার ধারণা ভুল ছিল, ও সারাটা রাস্তা মন মরা হয়েছিল, হয়তো বাবা মাকে ছেড়ে যাচ্ছে বলে। আমার কাছে কিছুই চাইনি। আমি বাড়িতে আসার পর নানা প্রশ্নের উত্তর দিতে হলো। শ্বশুরবাড়ি কেমন, ঠিকমতো খাওয়া দাওয়া করাইছে, আরও কত কি। আমি সব কিছু ঠিকঠাক উত্তর দিয়ে রুমে এসে এক ঘুম দিলাম। নীলাও ঘুমিয়ে পড়লো। আমি সকালে উঠলাম, ফ্রেশ হয়ে বাইরে গেলাম। আর বন্ধুদের কাছ থেকে যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বন্ধুদের কাছে যেতেই তারা বলল, কিরে এতদিন কই ছিলি? জাহান্নামে। জাহান্নামে থাকলো, এখন এমন কথা শোনাবো যে তুই জান্নাতে চলে আসবি। মানে কি বলতে চাইছিস? আরে তোর ছোটবেলার ক্রাশ রেশমা আপু তোরে খুঁজতেছে। আমাকে খোঁজে কেন? আমাদের কিছু বলে নাই, শুধু এটাই বলেছে আমরা যেন তোকে বলি ওনার সাথে দেখা করার জন্য। ও আচ্ছা, দেখা করবো না। মন খারাপ করে বললাম, কিরে তুই মন খারাপ করে আসিস যে? তোর তো সবচেয়ে খুশি হওয়ার কথা, কারণ তোর ক্রাশ তোকে খোঁজে। আরে মন খারাপ কি আর সাদে করছি? আরে আমার বউকে ডিভোর্স দিতে পারবো না, আর ক্রাশকেও পড়াতে পারবো না। কেন, কি হয়েছে? আরে শালার পুতেরা ক্যাবিন 10 লাখ লিখতে গিয়ে 10 করে লিখে ফেলছে। ভালো, তবে ভাবি কিন্তু অনেক সুন্দর, ডিভোর্স না দিলেই ভালো হবে। চুপ কর শালা, যার জ্বালা সেই বোঝে। আচ্ছা রাগ করিস না, চল খেলে আসি। ওকে চল। রেশমাপুর বাসার সামনে খেলতে যাচ্ছি। খেলার জন্য অনেকদিন ক্রাশের দৌড়ানি খাইছি, জানি না আজকে কি হবে। আসলে এই ক্রাশের দৌড়ানি খেতেও ভালো লাগে। একটা মানুষের ভালোবাসার মানুষ একটাই থাকে, আর ক্রাশ থাকে হাজারটা। তেমনই আমার ভালোবাসার মানুষ ছিল নীলা, আর ওই রেশমা আপু ছিল আমার ক্রাশ। খেলা শুরু করে দিলাম, আমি ব্যাট করছি আর সকল বল করতেছে। আমি জোরে ব্যাট চালালাম, ভাগ্য খারাপ হলে যা হয়, বলটা রেশমা আপুর উপরে পড়ছে। রেশমা আপু কোথা থেকে ওর বাসার দিকে যাচ্ছে, বলটা পড়া মাত্রই গুলির মতো বেগে আমার কাছে আসলো। মনে মনে ভাবতেছি আজকে আমার কপালে কি আছে আল্লাহই ভালো জানেন, আল্লাহ বাঁচাও। আমার ধারণা ছিল রেশমা আপু ব্যাট নিয়ে পিটাবে, কিন্তু সেই ধারণা ভুল করে রেশমা আপু আমার কলার ধরে বলল, এদিকে আসো। কেন আপু? আমি তোর কোন কালের আপু লাগি? ইয়ে মানে বড়দের আপু ডাকতে হয়? তোর ইয়ে মানে ছুটাচ্ছি, আয় আমার সাথে আয়। এই তোরা খেল। আমাকে মাঠের সাইডে নিয়ে গেল। আমি ভয়ে ভয়ে রেশমাকে বললাম, তুমি নাকি আমাকে খুঁজছিলে আপু? খুঁজছিলাম। তুই নাকি বিয়ে করছিস, আর এই কয়দিন কইছিলি? জি, শ্বশুর বাড়িতে গেছিলাম। ওহ তাই, অন্য মেয়েকে বিয়ে করবি তো আমার পিছন ঘুরতি কেন?
আরে আমি তো মজা করছিলাম, আসলে আমি ওকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। তুই মজা করতি তাই না? এখন আমি তোর প্রেমে পড়ে গেছি, এখন আমার কি হবে? আরে আপু, প্রেমের আগে স্যাকা খাইছো, সমস্যা নেই। তুমি দেখতে অনেক সুন্দর, আরো অনেক ভালো ছেলে পাবা। তোর গালে দিব একটা, অন্য ছেলে লাগবে না আমার, তোকেই লাগবে। আরে বুঝতেছো না কেন? বিয়ে মানুষের একবারই হয়, দেখবা আমার চেয়েও ভালো ছেলে পাবা। পাবো না। আচ্ছা আমি এনে দেবো, কেমন? না, লাগবে না, আমার তোকেই লাগবে। তারপর এই রেশমাকে অনেক কষ্টে সেটিং দিলাম, মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে, শালা কিছুতেই বুঝতে চায় না। উফ, শেষ আমি। যাওয়ার সময় বদদোয়াও দিয়ে গেল। রেশমা আপুর বদদোয়া যেন আমার উপরে না পড়ে, দোয়া করেন আপনারা। রেশমা আপু বাসায় চলে গেল, আমি সামনের দোকানে গেলাম। তখনই ওই আঙ্কেলের দেখা। যদি ওই আঙ্কেল আমাকে আর রেশমাকে একসাথে দেখে তাহলে 12টা বাজিয়ে ছাড়বে। আমাকে দেখে আঙ্কেল বলল, এদিকে আসো নিলয়। কোথায় যাবো আঙ্কেল? চোখ গরম করে এদিকে আসো। আমি আঙ্কেলের সাথে গেলাম। তখন আমি আঙ্কেলকে বল, জি আঙ্কেল বলেন। তোমাকে চর মারা উচিত। কেন? গালে হাত দিয়ে বললাম আমি। কতবার বলেছি আমাকে দোস্ত বলে ডাকবা, আর তুমি কি না আঙ্কেল ডাকো? আমার সাথে কি আঙ্কেল ডাক যায়? আচ্ছা এখন থেকে দোস্ত বলে ডাকবো। মনে থাকে যেন। তা দোস্ত আমাকে ডাকলা কেন? দোস্ত আমি তো পড়ে গেছি। কি বলো দোস্ত, কখন পড়লা? কোমরে ব্যথা পাওনি তো? আরে ওই পড়া না বোকা, আমি প্রেমে পড়েছি। তাই নাকি বন্ধু? কার প্রেমে পড়লা? রেশমার প্রেমে পড়েছি। দোস্ত একটু সেটিং করে দিয়ে দাও না। আরে বন্ধু, ওই মেয়ের পিছনে অনেক ছেলে লাইন দিয়ে আছে, কিভাবে সেটিং দেবো বলো? আমি জানি তুমি পারবা, দাও না একটু প্লিজ বন্ধু, প্লিজ। আরে মানে প্রেমের বিষয় যেহেতু খরচপাতিও আছে। ও টাকা লাগবে তাই তো? মানি ব্যাগ বের করতে করতে বললো। আমি মানি ব্যাগটা নিয়ে নিলাম। আরে দেন দেন, এত কিছু ভাবা লাগবে না, কাজ হয়ে যাবে। সবটা নিয়ে নিবা? সবটাই দিয়ে দিন, তাড়াতাড়ি কাজ হবে। আচ্ছা 2 টাকা দাও। কেন? 2 টাকা দিয়ে কি করবা? 2টা চকলেট খাবো। ওরে স্যাচরা, তুই আসছিস প্রেম করতে, প্রেমের পর কি খাবি কে জানে। তারপর আঙ্কেলকে 2 টাকা দিয়ে দিলাম। নিজেকে এভারেস্ট বিজয়ীর মতোই লাগতেছে। এই লোকের পকেট থেকে 1 টাকাও বের হতো না। আর কিনা আমি ওর মানি ব্যাগ হাতে নিলাম, খুশি মনে বাসায় চলে গেলাম। বাসায় যেতে আব্বু বলল, কিরে কই থাকিস সারাদিন? আসলে সবার খোঁজ খবর রাখা শুরু করছি, সামনে ইলেকশন করব। ও ভালো, যা বাজার করে নিয়ে আয়। কি বললা? আমি বাজার করব কেন? কাজের লোক কই? কাজের লোক সব বিদায়। কেন বিদায় করছো? কারণ তোর মতন এত দামড়া পোলা থাকতে কাজের লোক রাখার মানে নেই। ভালো তো, আমি সব বাজার টাজার করতে পারবো না। না করতে পারলে বাসার ভাত পাবি না। দূর, তোমার মাথায় সব ভূত কে চাপাইছে? কেউ না, যা বলছি তাই কর। পরে বাজার করতে চলে গেলাম। যা পারছি বাজার করছি। বাজার নিয়ে আসার সময় মানুষ বলতেছে বিয়ে করে ছেলেটার সংসারই হয়ে গেছে, ভালো লাগছে। আরে নানা কথা শুনে রুমে আসলাম। রুমে ঢুকলাম। রুমে ঢুকতে নীলা এসে বলল, কোথায় ছিলা? ওই যে এগুলো নিয়ে পার্কে গেছিলাম। বাজার নিয়ে পার্কে গেছো? সবাই ফুল নিয়ে যায়, আমি বাজার নিয়ে গেছি। সাইড দাও। মুখে কি মধু নাই? না নাই। তারপর রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলাম। একটা দিলাম ঘুম। বিকেলে নীলার ডাকে ঘুম ভাঙলো। ওই শোনা, ঘুম থেকে ওঠো। কি হয়েছে, ডাকতেছো কেন? তোমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি। তা কি এমন মহা জিনিস রান্না করছো, আমার সাদের ঘুমটাও ভেঙে দিলা? বিরিয়ানি তো তোমার প্রিয়, তাই নিয়ে আসছি। ওকে, রেখে যাও। হুম। আমি ফ্রেশ হয়ে আসলাম, বিরিয়ানিটা খেলাম। জাস্ট অসাধারণ হয়েছে। পুরোটা খাই নাই, নীলা এসে পড়ছে তাই তাই ওকে জানানোর জন্য বললাম, কি হলো, এগুলো কি রান্না করছো? কেন? বিরিয়ানি। আমার তো মনে হচ্ছে এগুলো খিচুড়ি। এত বাজে রান্না কেউ করে? তোমারগুলো তুমিই খাও। নীলার চোখ দিয়ে পানি চলে আসলো। আমাকে বলতে লাগলো, সবাই তো বলছে ভালো হয়েছে, তোমার কাছে খারাপ লাগছে? আচ্ছা, পরের বার ভালো করে রান্না করব। সবাই তো ভালোই বলবে, নতুন বউ, কেউ তো আর খারাপ বলবে না। আমি রুম থেকে রান্নাঘরে চলে গেলাম, কারণ চুরি করে বিরিয়ানি খাবো, যেভাবেই হোক খেতেই হবে। রান্নাঘরে যাওয়ার সময় আম্মু বলল, এই তুই কোথায় যাচ্ছিস? আম্মু আচার খেতে যাচ্ছি। সত্যি করে বল। সত্যি আম্মু।
যদিও বিরিয়ানি খাইতে গেছি, ইচ্ছা মতো বিরিয়ানি খেলাম। আহা কি লাগছে। রাতে বাইরে আড্ডা দিলাম, 10টার ভিতরে এসে পড়লাম। বন্ধুরা বলল, বিয়ে করে বউ পাগল হয়ে গেছিস? আরে শালা, তোর আমার দুঃখ কেমনে বুঝবি? 10টায় বাসায় না গেলে রান্নাঘরে থাকতে হবে। বাসায় এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। নীলাকে জ্বালানোর জন্য হুদাই ফোন নিয়ে কথা বলতেছি। নীলার রাগে আগুন হয়ে আছে। তখন আমাকে বলল, এই তুমি কার সাথে এতক্ষণ কথা বলছো? আমার ফিউচার বউয়ের সাথে। কি বললা তুমি? কানের সমস্যা যখন চোখের ডাক্তার দেখাও। আমার কানে সমস্যা নেই, তুমি অন্য মেয়ের সাথে কথা বলতে পারবে না। আমি 1000 বার বলবো, তুমি বলার কি? বলবা তাই না? তোমার ফোনটার দাম কত? 48,000। ফোনটাকে যদি পানিতে গোসল করাই কেমন হবে? একদম ফোনে হাত দিবা না। ফোনে হাত দিব না? কেন হাত দিব না? জামাইয়ের ফোন 100 বার হাত দিব। কে তোমার জামাই? তুমি। কয়েকদিন পর এক্স হয়ে যাব। তাই? ভালো। নীলা আমার বুকে এসে শুইছে। তখন আমি বললাম, এটা কি হচ্ছে? ওঠো বলছি। তুমি আমার জামাই, সো যতদিন আছো আমার অধিকার আমি বুঝে নেই। একদম টাচ করবে না। তুমি দেহ পাবা কিন্তু মন পাবা না। 2টার পরে শোনা, এখন ঘুমাও। নীলাকে সারাতে পারতেছি না। তখন আবার নীলা বলল, রান্নাঘরে যেতে চাও? আজব, রান্নাঘরে যাব কেন? সারও বলছি। ছাড়বো না। কি করবা? ধাক্কা দিয়ে ফেলে দেবো। আমি চিৎকার দিয়ে আব্বু আম্মুকে ডেকে বলবো তুমি আমাকে মারছো। পরে কি হবে ভাবছো? দূর, ভাল লাগে না, কথায় কথায় ভয় দেখায়। তারপর বুকের উপর শুয়ে আছে। এভাবেই ঘুমাতে হলো। সকালে উঠে দেখি নীলা বুকে নেই। তার মানে আগেই উঠে গেছে। একটু পরে চা নিয়ে আসলো। চা খেয়ে আজকেও ঝাড়ি দিলাম। তারপর বাইরে গেলাম। আঙ্কেলের সাথে আবার দেখা। উনি অনেক করে বলছে যেন রেশমাকে ওনার করে দেই। তাই আমি খাবার খেয়ে যাচ্ছি আমার ক্রাশের সাথে দেখা করতে। ক্রাশ হয়ে যাবে আন্টি, ভাবতেই কেমন লাগে। ক্রাশের কাছে গিয়ে যা হলো তা হলো, ক্রাশের বাসার সামনে দাঁড়িয়েছি। ক্রাশের বাবা আমাকে একেবারেই দেখতে পারে না, কারণ ওনার বাসার বহু জানালার কাজ আমি ভাঙছি। তাই ভেতরে যেহেতু ঢোকা যাবে না, কিছু একটা করতে হবে যেন ক্রাশ নিচে আসে। কাউকে দিয়ে খবর পাঠালে মন্দ হয় না। এখন কাকে দিয়ে খবর পাঠাবো? আশেপাশে তাকে দেখি একটা পিচ্চি ক্রাশের বাসা থেকে উকি চুকি করতেছে। আমি ওকে ডাক দিলাম, এই এদিকে আয়। জি ভাইয়া। তুই এখানে উকি চুকি করতেছিস কেন? সিক্রেট বিষয় বলা যাবে না। কানের নিচে খাওয়ার আগে বল। আসলে ভাইয়া এখানে আমার গার্লফ্রেন্ড থাকে, ওকে দেখতে আসছি। তোর কি ফ্রেন্ড এখানে থাকে? গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু, আমরা একসাথে পড়ালেখা করি। ও তাই, বল, আমার একটা হেল্প করে দে। কি হেল্প? ওই বাসায় তোর নীলা রেশমা গিয়ে বল নিচে আসতে। পারবো না আমি। আচ্ছা, আমি তোর আব্বুকে গিয়ে বলবো আপনার ছেলেকে দেখলাম মানুষের ফ্ল্যাটে উকিঝুঁকি দেয়, আর তোর আব্বুর সাথে আমার অনেক খাতির। আচ্ছা ভাই, যাচ্ছি। আর থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আমাকে ভিতরে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। কেউ ধরলে বলবো আপনি পাঠিয়েছেন। আচ্ছা বলিস, যা এবার বাপ। পিচিটা চলে গেল। মনে মনে ভাবতেছি, কি যুগ আইলো রে ভাই, মায়ের পেট থেকে ফোটার আগে প্রেম করা শুরু করে দিচ্ছে। পিচ্চির মতো বয়স থাকতে মোবাইলে কি চিন্তামই না, ক্যালকুলেটর দিয়ে হ্যালো হ্যালো করতাম। না, এভাবে চলতে থাকলে আগামী 100 বছর পর শোনা যাবে মায়ের পেটে গর্ভ অবস্থায় থাকতে ছেলের জন্য সুন্দরী গপ ম্যানেজ করতে না পারায় ছেলে আর পৃথিবীর মুখ দেখলো না, পরপারে চলে গেল। আমি দাঁড়িয়ে এসব ভাবতেছি। আমার ক্রাশ রেশমা আপু এদিকে আসতেছে। যে আগে ক্রাশ আপু ছিল, এখন থেকে ক্রাশ আন্টি হয়ে যাবে। ক্রাশ আন্টি আমার কাছে আসতে আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি। ও মা গো, আমার গালটা গেল। এত জোরে কেউ মারে? তোরে যে জুতা খুলে পিটাই নাই সেটাই তোর ভাগ্য। কেন আই কিচ্ছি? তুই আমাকে আন্টি ডাকতেছিস কেন? আমি কচি একটা মেয়ে, আমার সাথে আন্টি ডাক যায়? আসলে আন্টি ডাকার পেছনে বিরাট একটা কারণ আছে। কি কারণ? জুতার বাড়ি খাওয়ার আগে বল। বলতেছি, ওয়েট। তুমি আগে ফুচকাটা খাও। ওয়াও, তুই ফুচকা নিয়ে আসছিস? দে দে, তাড়াতাড়ি দে। ওকে নাও, অনেকগুলো নিয়ে আসছি। রেশমা ফুচকা খেতে খেতে বলল, তুই কি বলতে আসছিস বল। আসলে সবাই তো ভালোবাসা চায়, তাই না? চাই তো, আমিও চাই।
তুমি যেমন আমাকে ভালোবাসো তেমনই তোমাকে অন্য কেউ ভালোবাসে, তাই তোমার উচিত ওনাকে মেনে নেওয়া। অনেকেই তো আমাকে ভালোবাসে, কিন্তু তুই কার কথা বলতেছিস? আরে রফিক আঙ্কেল আছে না, উনি তোমাকে অনেক ভালোবাসে। নিলয়, তুই কি বলিস? ওই বুইড়া বেটা আমাকে ভালোবাসে? আমার পিছনে কত সুন্দর সুন্দর ছেলে ঘুরে, তুই জানিস না? আপু জানি, বাট সুন্দর ছেলে দিয়ে কি করবা? তোমাকে সুন্দর ছেলের কথায় উঠতে বসতে হবে, আর ওনাকে ভালোবেসে বিয়ে করলে ওনাকে তোমার কথায় ওঠাতে বসাতে পারবা। বয়স্ক ছেলেরা বউয়ের কথায় উঠে বসে, তোমার কপাল খুলে যাবে। তবুও আমি পারবো না। ওনার বুড়ি কতটা বড়, আর বয়সও বেশি। আরে প্রেমের সময় কম কম খেতে বলবা, ভুঁড়ি কমে যাবে, আর সব টাকাও তোমার নামে লিখে দেবে। ওই যে ফুচকাটা খাচ্ছ, এটা ওনার টাকায়। আচ্ছা, আমি 2 মিনিট ভাবি। ওকে, ভাবো। 2 মিনিট পর বলল, তুই ঠিক বলছিস, আমি রাজি। বাট ওগুলোর জন্য আমি রাজি হইনি। আমি রাজি হয়েছি একটা কারণে। আপু কি কারণে? ফুচকা আমার ফেভারিট খাবার। উনি আমাকে ফুচকা খেতে দিচ্ছে, তাই রাজি হয়ে গেছি। ল ঠেলা, ফুচকার কারণে প্রপোজাল অ্যাকসেপ্ট করে ফেলছে। কেউ কাউকে প্রপোজ করলে ফুচকা দিয়ে করেন, হয়তো কপাল খুলে যেতে পারে। আমি আবার রেশমাকে বললাম, আপু এখন বুঝছেন আগে কেন আন্টি বলছি, আর এখন থেকে আন্টিই ডাকবো। ওকে, ডাকিস। কিন্তু গাল দুইটা লাল করে ফেলছেন। আয় বলেই গান টেনে দিল। তারপর ক্রাশের ওখান থেকে আঙ্কেলের কাছে আসলাম। আসতেই বললাম, আঙ্কেল টাকা লাগবে। তোমাকে কতবার বলেছি বন্ধু বলবা, তা কাজ হয়েছে? টাকা লাগবে। কত? বিয়ারের দাম দিলেই হবে। ওকে, এই নাও। দিন। এখন বলো কাজ হয়েছে কিনা। পুরোপুরি হয়ে গেছে, এখন কল দেন। ওকে। আঙ্কেল মানে বন্ধু ডান্স দিতে দিতে চলে গেল। দেখলাম ফোনটা বের করে রেশমাকে কল দিতেছে। আমিও বন্ধুদের কাছে চলে গেলাম। আড্ডা দিয়ে বিকালে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম নীলা সেজে আছে। আজকে নীল শাড়ি পরছে, চোখে কাজল, কপালে কালো টিপ, ঠোঁটেও হালকা লিপস্টিক। ওকে দেখে প্রেমে পড়ে গেলাম। মেয়েটা এমনিতেই অনেক সুন্দর, আজকে শাড়িতে আরো সুন্দর লাগতেছে, একেবারে পরীর মতো, নীল পরী যেটাকে বলে। আমি রুমে বসে আছি, তখন নীলা এসে আমাকে বলল, আমাকে কেমন লাগতেছে? ভূতের মতো। ভূত এর চেয়ে সুন্দর। হাসি মুখটা মলিন হয়ে। ও, আমি তো ভূতের মতোই। আজকের এই দিনেই তুমি আমাকে প্রপোজ করেছিলে, মনে আছে? তাই আজকে শাড়ি পরেছিলাম। আচ্ছা, খুলে ফেলবো। আগে তো খুব বলতা স্পেশাল দিনগুলোতে শাড়ি পরবা। আমি কি জানতাম নাকি শাড়িতে ভূতের মতো লাগবে? নীলা কান্না করে চলে গেল। আমারও কষ্ট হলো, কারণ ওরা এই কষ্ট দিলে আমারও অনেক কষ্ট লাগে, হয়তো ভালোবাসতাম বলেই। আর আমাদের দিন এভাবেই যেতে লাগলো। নীলা আমাকে অনেক কেয়ার করে, বাট আমি নীলাকে অনেক অবহেলা করি, জাস্ট ওকে কষ্ট দেওয়ার জন্য ওকে নানাভাবে অপমান করি। ইদানিং নীলার চেহারাটা আগের মতো নেই। আমার সাথে কথা বলেই অপমান করি, রাতে হুদায় কল দিয়ে কথা বলি, যাতে নীলা বোঝে প্রিয়জন রেখে অন্যজনের সাথে কথা বললে কতটা কষ্ট হয়। রাতে বুকে মাথা রেখে ঘুমাতে চাইলে দূরে ঠেলে দেই, অনেক কষ্ট দিই, অনেক ইগনোর করি। আগের মতো বেশি কথা বলি না। এসব করে যে আমার কষ্ট হয়নি তা কিন্তু না, আমারও অনেক কষ্ট হয়েছে। দেখতে দেখতে 4টা মাস চলে গেল। আব্বু আম্মু কিছুটা বুঝে ফেলছে আমাদের সম্পর্কটা। এরপরে আমার অনেক জ্বর হয়েছিল। নীলার সারাটা রাত না ঘুমিয়ে আমার মাথায় পানি দিছে। যতদিন জ্বর ছিল একটা রাতও ভালো করে ঘুমায়নি, সারাটা রাত নির্ঘুম ছিল। সকালে যখন আমার ঘুম ভাঙতো তখন দেখতাম নীলা আমার মাথার পাশে বসে ঘুমাচ্ছে। কি জানি কি কারণে আমার ঘুম ভাঙার সাথে সাথে নীলার ঘুম ভেঙে যেত, আবার আমার সেবা যন্ত্রণা শুরু করতো। কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠি। এর মাঝে ক্রাশ আর আঙ্কেলের অনেক ঝগড়া হতো, সেগুলো সলভ করে দিতাম। মাঝে মাঝে ক্রাশের চরও খাইতে হয়েছে। বিকেলে নদীর পাড়ে বসে আছি, ভাবতেছি নীলাকে মেনে নেব, কিন্তু কোনোদিন মেনে নেওয়া যায়? ওহ, পাইছি, নীলাকে আমার জন্মদিনে মেনে নেব। এর আগে কঠোর হয়ে থাকতে হবে। এর ভেতরে আরেকটু শাস্তি দেই, বুঝুক আমার কতটা কষ্ট হয়েছিল। অবশ্য অনেকটা বুঝতে পারছে, অনেক অপমান করছি। শুধু একটা কথাই বলতো, যতই অপমান করো আমি কখনো ছেড়ে যাব না। এর ভেতরে অনেক কাহিনী হয়েছে। আজকে সেই কাঙ্ক্ষিত দিনটা এসে পড়লো। আজকেই আমার জন্মদিন। আমার জন্মদিন নীলা রাতেই উইশ করলো। আমি কিছু না বলেই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই দেখলাম বাংলাদেশ সাথে চলে গেলাম বাইরে, বন্ধুদের সাথে বসে আছি। সবাই আমাকে শুদ্ধ ভাষায় উইশ করলো। শুদ্ধ ভাষা বলতে ওগুলো বোঝাইছি, হ্যাপি পয়লা দিবস, হ্যাপি ডাউনলোড ডে। আর বন্ধুরা বলতে লাগলো, দোস্ত আজকে পার্টি দিতে হবে। আমার কিডনি দুটো বিক্রি করে দে। কেন?
আমার কাছে একটা টাকাও নাই, বাংলাদেশে 2টা ফকির থাকলে আমি তার মধ্যে অন্যতম। আচ্ছা থাকলেও তো তুই দিবি না। সবাই মন খারাপ করে বলল, আচ্ছা যা দেবো, রাতে পার্টি হবে। ওকে ব্রাদার। তারপর অনেকক্ষণ আড্ডা দিতে লাগলাম। পরে এই নিলয়, কই তুমি? কেন, কি হয়েছে? তোমার আন্টি রাগ করেছে, রাগ ভাঙাতে পারছি না। আঙ্কেল, আজকের মতো আমাকে মাফ করেন। আজকে আমার পয়দা দিবসে চাই না আপনার গমের চর খাইতে। প্লিজ নিলয়, না হলে আমি মরে যাব। চিঠি লিখে যাব আমার মরার জন্য নিলয় প্লাস রেশমা দায়ী। দূর মিয়া, আপনার সাথে কথা বলাটাই ভুল। কি জন্য যে আপনাকে লাইন করাইয়া দিয়েছিলাম। আচ্ছা যাচ্ছি। সুন্দরভাবে বুঝাইও। ওকে। বোনদের কাছ থেকে বিদায় নিয়ে রেশমার বাসার সামনে গেলাম। সুখে কপালে ভূতে কিলায়, এখন হারে হারে টের পাচ্ছি। রেশমা আন্টিকে কল দিলাম। হ্যালো আন্টি। হ্যালো, কি জন্য কল দিছিস বল? আজকে আমার ডাউনলোড দিবস, হ্যাপি বার্থডে টু মি। ওকে, হ্যাপি বার্থডে। আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি, নিচে আসো। ওকে, আসতেছি। রেশমা সামনে আসলো। আসতে আমি বললাম, 2 গালে হাত দিয়ে বল, আজকে কি জন্য ঝগড়া করছো? 2 গালে হাত দিয়ে আছিস কেন? যতবারই কারণ জিজ্ঞেস করছি, গাল 2টা টমেটো করে দিছো। এখন সেই টমেটো থেকে গালকে রক্ষা করার জন্য এই নিনজা টেকনিক। ওহ, এখন এমন জায়গায় মারবো না, বাবা হতে পারবি না। তুই হালা আমাকে একটা স্যাসরার সাথে প্রেম করায় দিছস। আন্টি, তোমার মুখ দিয়ে এত মধু বের হচ্ছে কেন? আর আঙ্কেল কি করছে? আরে গেছি রেস্টুরেন্টে, বলে আমি কেন এত ময়দা মেখে আসছি। উনি আমার মেকআপকে অপমান করছে, তাই ব্রেকআপ করে দিব। আরে আন্টি, তুমি ন্যাচারাল অনেক সুন্দর। মেকআপ করলে কেমন জানি লাগে। মেকআপ ছাড়াই যে সুন্দর, তোমাকে যে কোনো ছেলেই প্রেমে পড়ে যাবে। ও মা, সত্যি বলছিস? আন্টি, আঙ্কেল তো তোমার ভালোর জন্যই বলছে। কথাটা অবশ্য মন্দ বলিসনি। আসলে লোকটা স্যাসরা হলেও আমাকে অনেক ভালোবাসে। তখন তোর মতো বুঝিয়ে বললেই হতো। আসলে অতিরিক্ত ভালোবাসার ফলে সব গুলিয়ে ফেলে, একটা বলতে গিয়ে আরেকটা বলে। আচ্ছা, আমি কল দিব নে, তুই বুইরাটাকে কিছু শিখাইস। লে হালুয়া, নিজের বয়ফ্রেন্ডকে বুইরা বলে? আমি বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খেয়ে ঘুম দিলাম। বিকেলে উঠলাম। বিকেলে বসে ভাবতেছি, আজকে নীলাকে যেহেতু মেয়ে নেব, তার জন্য কিছু গিফট কেনা দরকার। যাই, গিফট কিনে নিয়ে আসি। মার্কেটে গেলাম, একা একা ঘুরতেছি, কি কিনবো বুঝতেছি না। তখন ঘুরতে ঘুরতে সাগরের বোনের সাথে দেখে আমাকে বলল, ভাইয়া। আমার কলিজাটা স্যাদ করে উঠলো। এত মধুর সুরে কি আমাকে ভাইয়া ডাকে? আশেপাশে তাকাচ্ছি, এই যে আমি এখানে, এই যে এখানে। ও সাগরের বোনকে দেখতে পেলাম। কাছে গিয়ে বললাম, তুমি এখানে কি করো? আরে ভাইয়া, আমি মার্কেট করতে আসছি। আপনি কি জন্য আসছেন? আমিও তোমার ভাবির জন্য কিছু গিফট কিনতে আসছি। ওহ ভালোই। তাই এইভাবে ঘোরাঘুরি করছেন কেন? কিছুই তো কিনলেন না। আরে পছন্দ করতে পারতেছি না। ছোট বোন, যদি কিছু মনে না করো, আমাকে একটু হেল্প করো। আচ্ছা ভাইয়া আসেন, আমি পছন্দ করে দিচ্ছি। ধন্যবাদ ছোট বোন। ধন্যবাদ লাগবে না। মেয়েটা অনেক কিছু পছন্দ করে দিচ্ছে। একটা নীল শাড়ি কিনলো, নীল চুড়ি, নুপুর, আরও কত কি। এগুলো কেনার সময় অনেক হাসাহাসি করছিলাম। এটা নীলা দেখে ফেলছে। নীলাও আমার জন্য গিফট কিনতে মার্কেটে আসছিল। নীলা যে আমাকে দেখে ফেললো, আমি তখনই নীলাকে দেখি নাই। নীলা আমাকে অন্য মেয়ের সাথে দেখে বাসে চলে গেল। ওখান থেকে কাউকে কিছু না বলেই ঢাকায় চলে গেল। আমি দেখে হাসি মুখে নীলার জন্য গিফট কিনেই যাচ্ছি, কারণ আজকে রাতে এই সব দুঃখ দূর হয়ে যাবে। অনেকগুলো গিফট কিনে ফেলছি। আমি ছোট বোনকেও একটা শাড়ি গিফট করলাম, কারণ অনেক কষ্ট করছে আমার সাথে। শাড়ি পাওয়াতে মেয়েটা অনেক খুশি হলো। আমি গিফটগুলো একটা জায়গায় রেখে দিলাম। এখন বাসায় নিয়ে যাওয়া যাবে না, রাতে দেবো, আর বুকে দেবো না। রাতে বন্ধুরা বোনদের সাথে পার্টি শেষ করে বাসায় গেলাম গিফট নিয়ে। বাসায় যাওয়ার পর কাজের ছেলেটা দরজা খুলে দিল। আমি অনেকটা অবাক হয়ে গেছি, কারণ নীলা সবসময় দরজা খুলে দিত। আমি যতই দেরি করে ফিরতাম না কেন, আমি মনে মনে ভাবলাম হয়তো অসুস্থ, তাই রুমে শুয়ে আছে। আমি হাসি মুখে রুমে গেলাম। রুমে গিয়ে নীলাকে পেলাম না। ডাক দিলাম, নীলা, নীলা। কোনো সারা শব্দ পাচ্ছি না। আব্বু আম্মু কোনো কথা বলছে না। আমার চোখ গেল বিছানায়। বিছানাতে একটা চিঠি পেলাম। মনে মনে ভাবলাম হয়তো সারপ্রাইজ দেবে, হয়তো চিঠিতে লেখা আছে সাদে আসো। আমি হাসি মুখে চিঠিটা খুললাম। চিঠি পড়া মাত্রই অজানা এক অভিমান এসে ভর করলো, কারণ চিঠিতে লেখা ছিল, জন্মদিনের অনেক শুভেচ্ছা নিও। যখন তুমি এই চিঠিটা পড়বা, আমি তোমার থেকে অনেক দূরে। তুমি তো এটাই চেয়েছিলে, আমি যেন তোমাকে ছেড়ে চলে যাই। খুব বিরক্ত ছিল আমার উপর, আর কখনো বিরক্ত করব না।
আজকে যখন দেখলাম তুমি অন্য একটা মেয়ের হাত ধরে মার্কেটে ঘুরছো, তখন অনেক কষ্ট হয়েছিল। আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। আসলে তুমি আমার সাথে সুখী ছিলে না, তোমার মনে ভালোবাসা জন্মাতে পারিনি, তাই অন্য মেয়ের হাত ধরে ঘুরে বেড়াও। তোমার মূল্যবান সময় কাটছি, এই সময় মেয়েটার সাথে ফোনে কথা বলতাম। আজকেই শেষ, আর কখনো তোমার সামনে আসবো না, ডিস্টার্ব করবো না, সারাটা দিনের হিসাব চাইবো না। জানো, অনেক প্ল্যান করে বিয়ে করেছিলাম, বাট সফল হতে পারলাম না। পুলিশ অফিসারটা আমার খালাতো ভাই ছিল, পরে ওনাকে সব বুঝাইয়া বলছিলাম, আর উনিও আমাদের বিয়েটা পড়িয়ে দিয়েছিলেন। আচ্ছা, এত কিছু করেও তোমাকে পেলাম না। তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো। তোমার সুখেই আমার সুখ। শেষ একটা অনুরোধ, তোমার জন্য একটা নীল পাঞ্জাবি কিনছি, ওটা পইরো। বাই, আল্লাহ হাফিজ। চিঠিটা পড়ে হাসবো না কাঁদবো কোনোটাই বুঝতে পারছি না। ভাবছিলাম আজকে বুঝি তোমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নেব, আর তুমি কিনা ভুল বুঝেই চলে গেলা। অনেক অভিমান ভর করতেছে, আমার কাছে একটাবার জানতেও চাইতে পারতো, আমি বলে দিতাম। আর ওরই বা দোষটা কোথায়? আমি প্রত্যেকদিন হুদায় ফোন দিয়ে কথা বলতাম, আর এ সময় অন্য একটা মেয়ের সাথে দেখলে এগুলো ভাবা স্বাভাবিক। রাত্রে এভাবেই কেটে গেল। সকালে উঠে আব্বু আম্মু জানতে চাইলো কি হয়েছে আমাদের মাঝে। পরে আমি বললাম একটু ঝগড়া হয়েছে। আব্বু বলল, তুই যদি বউকে নিয়ে না আসতে পারিস, তোর কোনো জায়গা হবে না এই বাড়িতে। এখনই বেরিয়ে যা। আমি বাসা থেকে চলে আসলাম। দূর, ভাল লাগে না। নীলাকে অনেক বেশি মিস করতেছি, ওর কেয়ারিংগুলো আরও বেশি মিস করি। আসলে ওর কেয়ারিংগুলো কখন থেকে ভালো শুরু করছিল বুঝতেই পারিনি। সারাক্ষণ নীলের কথা মনে পড়ে। এভাবেই 2টা দিন কেটে গেল, আর থাকতে পারতেছি না। যেভাবেই হোক নীলাকে ফিরে পেতেই হবে, তাই ওকে ফিরিয়ে আনতে ওর দেওয়া পাঞ্জাবি পরেই ওর বাসায় রওনা দিলাম। অনেকক্ষণ পর নীলার বাসায় গেলাম। যেতে নীলার মা আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছো? জি ভালোই, আপনি কেমন আছেন? ভালো। নীলার সাথে কি তোমার কিছু হয়েছে? মানে একটু ঝগড়া হয়েছিল। তাই তো মেয়েটা 2 দিন ধরে কিছু খায় না, শুধু কান্না করে। জিজ্ঞেস করলেও কিছু বলে না। আচ্ছা, নীলা এখন কোথায়? এখন দেখলাম ছাদে গেছে। আচ্ছা, আমি আসতেছি। আমি ছাদে গেলাম, গিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে, কেমন রোগাটে লাগতেছে। আমি পেছনের ঘাড়ে হাত দিলাম আর বলতে লাগলাম, আমি কামিং বউ। আমার দিকে দেখে মুখটা ঘুরিয়ে ফেললো। কি হলো, কথা বলো। দেখো, ওই মেয়েটা শাওরের বোন ছিল, আর তোমার জন্য গিফট কেনার জন্যই ওই মেয়েটাকে সাথে নিয়েছিলাম, এছাড়া আর কিছু না। নীলা অন্যদিকে চেয়ে আছে। আরে কিছু তো বলো। বলবা না তো? নীলা যে রিয়াক্ট করতেছে, কি করব। ও মনে পড়ছে, নীলা একবার বলছিল ঝগড়া হলে লেপ কিস করলেই সব মিটে যাবে। তাই আমি নীলাকে জোরে ধরে লেপ কিস করে দিলাম। নীলা তখন ছোটার জন্য চেষ্টা করতেছে। অনেকক্ষণ পরে ছাড়লাম। ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এইভাবে কেউ কিস করে? আমি করি। কথাটা বলো না কেন? তোমার সাথে কোনো কথা নেই, তুমি আমাকে শুধু কষ্ট দাও। হয়েছে বেবি, আর রাগ করতে হবে না। তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই চলে আসছি। ও ভালো তো, এতদিন ভালোবাসা কোথায় ছিল? হালকা বাতাসে ভালোবাসা আকাশে। তোমার ফাজলামি এখনো কমে নাই। না গো আমার ফুসফুস, বউ দাও না। কি দিব? তোমার লিপটা। পারবো না, কষ্ট দেওয়ার সময় মনে থাকে না। এখন এসব কিছুই হবে না। ওকে, তাইলে আর কি, অন্য কারো কাছে যাই। ঠ্যাং ভেঙে ফেলবো। এতগুলো দিন অনেক কষ্টে ছিলাম, এখন কথার অবাধ্য হলে বাবা হতে দিব না। এই বৃষ্টি আসতেছে, রুমে চলো। আরে কই যাও, বৃষ্টিতে ভিজবো। জ্বর আসবে তো। আসুক, ক্ষতি নেই। দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলাম। ভিজে রুমে চলে আসলাম। এখন বইয়ের সাথে এই বৃষ্টির দিনে একটু করে নেই। এখন যদি বাবা না হতে পারি, ফিউচারেও পারবো না। এই মিয়ারা যান, আপনারা আমাকে বাবা হতে দেন।